নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার এই গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে কুশলে আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের শোনাচ্ছি একটি রহস্য গল্প, অভিশপ্ত রাত। আজ শোনাবো এর প্রথম পর্ব। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সকলের কাছে অনুরোধ রইল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, আমাকে সহযোগিতা করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ যখনই আমি নতুন একটা করে গল্প আপলোড করব, তার নোটিফিকেশান সেই মুহূর্তেই আপনাদের কাছে পৌঁছে যাবে। শুরু করছি আজকের গল্প, অভিশপ্ত রাত। বৃষ্টিটা শেষ রাত থেকেই শুরু হয়েছিল। ডিসেম্বরের মাঝামাঝি অসময়ের বৃষ্টি। এতদিন শীতটা সেভাবে পড়েনি, মনে হচ্ছে এবার জাঁকিয়ে পড়বে। সকাল 7:30। সুদর্শন ঘুম থেকে উঠে সবে বাইরের ঘরে সোফায় বসেছে। সনাতনদা কফি দিয়ে গেছে, এখন রান্নাঘরে ওর ব্রেকফাস্ট তৈরি করছে। আজ একটু উঠতে দেরি হয়ে গিয়েছে। কাল রাত্রে গেট টুগেদারে পার্টি সেরে ফিরতে প্রায় রাত 1:15 হয়ে গিয়েছিল। ক্লান্ত শরীরে শুয়ে পড়তেই ঘুম এসে গিয়েছিল। কফির কাপে চুমুক দিয়ে টেবিলের ওপরে রাখা মোবাইল ফোনটা হাতে নিল সুদর্শন। স্ক্রিন চালু করেই থমকে গেল। 7টা মিস কল। ফোনটা ডাইনিং হলে টেবিলের ওপর ছিল, তাই তার গভীর নিদ্রা ভঙ্গ করতে পারেনি। এত সকালে কে ওকে এতবার ফোন করলো? খুব আশ্চর্য হয়ে কল লিস্ট দেখল। সবকটি করেছে অভিজিৎ, ভোর 4:45 থেকে 7টার মধ্যে। অভিজিৎ তো ওর সঙ্গে পার্টিতেই ছিল এত রাত পর্যন্ত। হঠাৎ সকালে এমন কি জরুরি প্রয়োজন পড়ল? কিছুটা চিন্তিত হয়েই সুদর্শন কল ব্যাক করলো। একবার রিং হতেই অভিজিতের ব্যস্ত গলা শোনা গেল। কি রে, উঠেছিস? ব্যাপার কি রে, সাত সকালে এতবার? খবর গুরুতর, শ্রীকান্তবাবু মারা গেছেন। সুদর্শন প্রায় লাফিয়ে ওঠে। আর একটু হলেই ধাক্কা লেগে টোস্ট অমলেটের প্লেটটা সনাতনদার হাত থেকে ছিটকে পড়তে যাচ্ছিল। খুব কায়দা করে সনাতন সামলে নিল। কি বলছিস তুই? কি করে? এই তো কয়েক ঘন্টা আগেও ঠিক ছিলেন। ঘন্টা 2 আগে আমি শেষ রাতে খবর পেয়েছি সৌমেনের কাছ থেকে। হসপিটালে নিয়ে গিয়েছিল, কিন্তু বাঁচানো গেল না। তখন থেকেই বারবার তোকে ট্রাই করে যাচ্ছি। সুহাসকেও অনেকবার ডায়াল করেছি, কিন্তু ওঠাচ্ছে না। কি হয়েছিল? স্ট্রোক? না, বোধহয় পয়জনিং, আনন্যাচারাল ডেথ। হাসপাতালের কথা মতো পুলিশে খবর দেওয়া হয়েছে। এইমাত্র বডি পোস্টমর্টম করতে নিয়ে গেল। পুলিশ ওর বাড়ি আসছে ঘণ্টাখানেকের মধ্যেই। আমিও আসছি সঙ্গে। বলিস কি? কে পয়জন দেবে? তুই আসতে পারবি এক্ষুনি? কোথায়? মর্গে? ওখানে গিয়ে লাভ নেই, বিকেলের আগে বডি পাওয়া যাবে না। ওর বাড়ি আসতে পারবি? অবশ্যই, আধ ঘন্টার মধ্যেই আসছি। আয়, আমিও পৌঁছচ্ছি। বাকি কফিটা আর ব্রেকফাস্ট টেবিলেই পড়ে রইল। 5 মিনিটের মধ্যেই সুদর্শন তৈরি হয়ে নিল। ড্রয়ার থেকে গাড়ির চাবি বের করছে। সনাতন তখন বলল, জল খাবারটা পড়ে রইল যে দাদাবাবু, খাবেনি? সময় নেই, তুই খেয়ে নিস। বোঝো ব্যাপার। তা দুপুরে ভাত খাবে তো? বলতে পারছি না, আমার জন্য অপেক্ষা করিস না। সুদর্শন গ্যারেজের দিকে পা বাড়ায়। পুলিশ আসার আগেই ওকে পৌঁছতে হবে। পার্টিটা শ্রীকান্তবাবুই রেখেছিলেন তার গানের স্কুলটার 25 বছর পূর্তি উপলক্ষে। বর্তমান ছাত্রছাত্রীদের জন্য বিকেল থেকে সন্ধেবেলা টি পার্টি ছিল, আর বিশেষ কয়েকজন বন্ধুবান্ধব আর প্রিয়জনদের রাত্রে ডিনারে ডাকা হয়েছিল।
সুদর্শন কোনো কালে শ্রীকান্তবাবুর প্রিয় ছাত্রদের মধ্যে পড়তো না। তাকে ডাকার অন্য কারণ ছিল। শ্রীকান্তবাবু চমৎকার ক্লাসিক্যাল গান গাইতে পারতেন, শেখাতেনও। পারিবারিক ব্যবসার সূত্রে ধন সম্পত্তির অভাব ছিল না তার। উচ্চাঙ্গ সঙ্গীত ছিল তার শখ। সাধারণ বাঁধাধরা গতে গান তিনি বড় একটা পছন্দ করতেন না। সুদর্শন ছিল তার ঠিক উল্টো। ওর আগাগোড়া পছন্দ ছিল রবীন্দ্রসঙ্গীত আর ভালো আধুনিক গান। সেই সঙ্গে ইংরেজি, বিশেষত ট্র্যাডিশনাল পপ গানের ওপরও ঝোঁক ছিল। ওর গলাটাও ছিল রোমান্টিক, ওর মনের মতোই। শ্রীকান্তবাবু এক প্রকার বিরক্ত হয়ে তার ওপর আগ্রহ হারিয়েছিলেন। তার মন বুঝে সুদর্শনও তার কাছে যাওয়া একদিন বন্ধই করে দিয়েছিল। এরপর 6 বছর আগে সুদর্শন কলকাতার মায়া কাটিয়ে মুম্বাই পাড়ি দেয়। বছর 4 আগে শ্রীকান্তবাবুর হার্ট অ্যাটাক হয়েছিল, এই শীতকালেই। ঘটনাচক্রে সুদর্শন তখন কলকাতায়। ডিসেম্বর জানুয়ারিতে প্রতি বছরই সে মাস দেড়েকের জন্য কলকাতার বাড়িতে এসে থাকে। শ্রীকান্তবাবুর স্ত্রী আগেই মারা গিয়েছিলেন। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল সুদূর আমেরিকায়। মেয়ে তখন সন্তান সম্ভবা। ডাক্তার জামাইয়ের হাসপাতাল ছেড়ে আসার উপায় নেই। কলকাতার আত্মীয় স্বজনরাও দায়িত্ব নিতে অপারগতা দেখিয়েছিল। তখন এই সব থেকে কেউ না থাকা মানুষটির পাশে দাঁড়িয়েছিল সুদর্শনী আর ওর কিছু অনুরাগী ছাত্র। মূলত সুদর্শনের তৎপরতা আর সময়োপযোগী সিদ্ধান্তের সুফলেই তিনি সেই যাত্রায় রক্ষা পান। তারপর থেকে এই এককালের বিরাগভাজন ছাত্রটি বৃদ্ধ শ্রীকান্তবাবুর অতি আপনজন হয়ে ওঠে। তাই সুদর্শনও ডিনারে নিমন্ত্রিত। আর ছিল সুদর্শনের এককালের বন্ধুরা, মানে শ্রীকান্তবাবুর পুরনো ছাত্ররা, অভিজিৎ, সুহাস, সৌমেন, ওনার গৃহচিকিৎসক ডাক্তার সুশান্ত ব্যানার্জি এবং দীর্ঘ সময় তবলচি আশরাফ খান। শ্রীকান্তবাবুর একসময় সহপাঠী এবং বর্তমানে তার ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট ভবতোষ দত্ত কি একটা জরুরি কাজ পড়ে যাওয়াতে ডিনারে থাকতে পারেননি। তিনি সকালে ওনার ঘরে এসে দেখা দিয়ে গিয়েছিলেন। 12:30টায় অতিথিরা বিদায় নেয়। সবার শেষে বের হয় সুদর্শন। শ্রীকান্তবাবু তাকে গাড়ি পর্যন্ত এসে গুড নাইট জানিয়ে যান। তখনও পর্যন্ত তার শরীরে অসুস্থতার কোনো লক্ষণই ছিল না। রায়বাড়ি প্রকাণ্ড ফটক দিয়ে সুদর্শন গাড়ি নিয়ে ঢুকে গেল। প্রাঙ্গণে প্রচুর জায়গা। একপাশে গাড়ি পার্ক করে সুদর্শন নামল। একরকম ছুটেই বারান্দায় উঠে কলিং বেল টিপল। দরজা খুলল পুরনো ভৃত্য মনোহর। সুদর্শন মনোহরের সুপরিচিতই। তাকে দেখেই মনোহরের চোখ দুটো জলে ভরে উঠল। অকৃত্রিম বেদনার চিহ্ন সারা মুখে প্রকাশ পেল। সুদর্শন এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রাখল, বলল, এসব কি করে হলো মনোহরদা? কান্না জড়ানো গলায় মনোহর উত্তর দিল, কি বলবো দাদা ভাই, আমার চোখের সামনে প্রাণবন্ত মানুষটা একদম শেষ হয়ে গেল। চিকিৎসা করার সময়টুকু দিলে না। মনোহর ওর বাকি বন্ধুদের নাম ধরে ডাকলো। ওকে দাদাভাই বলেই সম্বোধন করত, পরম স্নেহ করত। আমি তো স্যারকে সুস্থই দেখে গেলাম। তারপর কয়েক ঘন্টা কি যে হলো, আমাকে সব খুলে বলো তো মনোহরদা। পাঞ্জাবির হাতায় চোখের জল মুছে ধরা গলায় মনোহর বলতে লাগলো, কি যে হয়েছিল কি করে জানবো দাদা ভাই। তোমরা চলে গেলে উনিও ওপরে উঠে শোবার ঘরে গিয়ে ধুতি পাঞ্জাবি ছেড়ে রাতের পোশাক পরলেন। আমাকে হাঁক দিলেন জল দিয়ে যেতে। আমিও জলের জগ আর গেলাস নিয়ে গেলাম, জল গড়িয়ে দিলাম। অনেকক্ষণ বসে থেকে পায়ে ঝিঝি ধরেছিল, একটু মালিশ করে দিলাম। কর্তাবাবু শোবার আগে একটা ওষুধ খান, শিশি থেকে বের করে সেইটে খেলেন। তারপর ঘরের চটিটা পায়ে গলিয়ে বাথরুমের দিকে গেলেন।
তারপর বাথরুমের দরজা অবধি গিয়ে ফিরে এসে বিছানায় বসলেন। মুখটা কেমন যেন করে। জিজ্ঞাসা করলাম আমি, কি হলো বাবু? উনি বললেন, কিছু না, মাথাটা কিরকম ঘুরে উঠল রে। তুই যা শুয়ে পড়। বললাম, আপনার কি শরীর খারাপ করছে? বাবু কিছু বললেন না, ধপ করে বালিশের ওপর মাথা ফেলে শুয়ে পড়লেন। চোখ দুটো বুজে এলো। তাড়াতাড়ি কাছে গিয়ে বললাম, বাবু কি হয়েছে? বুকে ব্যথা করছে? মালিশ করে দিই? জড়িয়ে জড়িয়ে কি যেন বললেন, বুঝতে পারলাম না। হাত ধরে ঝাঁকুনি দিলাম। কর্তাবাবু, কর্তাবাবু বলে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া দিলেন না। খুব ভয় পেয়ে গিয়ে ডাক্তারবাবুকে আমি ফোন করলাম। ডাক্তার ব্যানার্জিকে? হ্যাঁ। উনি বাড়ি পৌঁছে শুয়ে পড়েছিলেন। ব্যস্ত সমস্ত হয়ে এসে পড়লেন আধ ঘন্টার মধ্যেই। কর্তাবাবু তখন পুরো অজ্ঞান। ডাক্তারবাবু টেথোস্কোপ লাগিয়ে পরীক্ষা করলেন, নাড়ি দেখলেন, চোখের পাতা টেনে ঠোঁট উল্টে দেখে ডেকে বললেন, নাড়ি চলছে, তবে ক্ষীণ, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। কর্তাবাবুর সারা শরীর কেমন নীল হয়ে গেছিল। তারপর কি করলে? সবাই ধরাধরি করে বাবুকে নামিয়ে ডাক্তারবাবুর গাড়িতে শুইয়ে দিলাম। ওনার কাছে সৌমেনদার নম্বর ছিল, ফোন করে হাসপাতালে আসতে বললেন। তারপর সকাল 6টার সময় খবর এলো। মনোহরের গলা বুঝে এলো। কোন হাসপাতাল? নামটা বলতে পারবো না দাদা ভাই। বাইপাসের ওপর, খুব বড় হাসপাতাল। স্যারের ঘরটা কি খোলা আছে? হ্যাঁ। আমাকে ওর ঘরে নিয়ে চলো। বাড়ির ভেতরে দালান পেরিয়ে মনোহরের সঙ্গে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় শ্রীকান্তবাবুর ঘরে পৌঁছলো সুদর্শন। শ্রীকান্তবাবুর অসুস্থতার পর থেকে এ বাড়িতে তার অবাধ যাতায়াত। তার শয়নকক্ষেও অনেকবার গেছে এর আগেও, কালও এসেছে। বেশ বড় ঘর। আগেকার দিনের দামি আসবাবে ঘরটি সজ্জিত। ডাবল বেডের পালঙ্কটা একজনের শোবার পক্ষে যথেষ্ট বড়। চাদর অগোছালো, সম্ভবত মৃতদেহ ওঠানোর জন্যই হয়ে থাকবে। খাটের পাশে একটা পড়ার টেবিল, তার উপর একটা কাচের গ্লাসে সামান্য জল, পাশে বন্ধ জলের জাগ। তার পাশে মুখ বন্ধ একটা শিশিতে এক নামী ওষুধ নির্মাতার প্রস্তুত কড লিভার অয়েলের ক্যাপসুল। সুদর্শন প্রশ্ন করল, ওই গ্লাসেই তুমি স্যারকে জল দিয়েছিলে? হ্যাঁ। আর ওই ওষুধটাই উনি খেয়েছিলেন জলের সঙ্গে? হ্যাঁ দাদাবাবু। সুদর্শন টেবিলের ওপর ঝুঁকে ওষুধের শিশিটা আর গ্লাসের জলটা ভালো করে লক্ষ্য করল, কোথাও হাত না লাগিয়ে। ঘরের চারপাশটাও লক্ষ্য করল। এক পাশে কাঠের আলনা, তার নিচে শ্রীকান্তবাবুর ছাড়া কাল পার্টিতে পরা ধুতি আর পাঞ্জাবি, তার পাশে তার রাবারের স্লিপার। ওই চটিটাই ওনার পায়ে ছিল? হ্যাঁ দাদা ভাই। বাথরুমে না ঢুকে ফিরে এসে ওখানে চটি খুলে উনি বিছানায় উঠেছিলেন? না, ওটা খাটের নিচেই ছেড়েছিলেন। আমার পায়ে লাগছিল বারবার, তাই সরিয়ে রেখেছি। আলনার সামনে গিয়ে অল্প ঝুঁকে সুদর্শন রাবারের চপ্পলটা নিরীক্ষণ করে। ইঞ্চিখানেক মোটা চপ্পল, বেশি পুরনো নয়। গোড়ালির জায়গাটা বিশেষ ডেবে যায়নি। ডান পায়ের পাটিটাতে কিছু একটা ওর দৃষ্টি আকর্ষণ করলো। বাইরে বাইকের আর জিপের আওয়াজ হলো। সুদর্শন বলল, অভিজিৎ পুলিশ নিয়ে এলো বোধহয়, দেখো তো মনোহরদা। মনোহর বেরিয়ে যেতেই সুদর্শন দ্রুত ডান পায়ের চটিটা হাতে তুলে নিল। তারপর সেটার ওপর নিচ উল্টে পাল্টে দেখে গোড়ালির তলার অংশের ভিতরে ঢুকে যাওয়া কিছু একটা পদার্থ খুব সাবধানে বের করলো। সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে পকেট থেকে রুমাল বের করে তাতে জড়িয়ে আবার পকেটে পুরল। অভিজিৎ আর পুলিশের লোকজন যখন ঘরে এসে ঢুকলো,
সুদর্শন ততক্ষণে চপ্পলটা যথাস্থানেই নামিয়ে রেখেছে। পরদিন সকালে কথা হচ্ছিল শ্রীকান্তবাবুর একতলার বৈঠকখানায় বসে। ডাক্তার ব্যানার্জির সন্দেহটাই ঠিক, মৃত্যু অস্বাভাবিক। তীব্র বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে শ্রীকান্তবাবুর। শরীরে মারাত্মক পরিমাত্রায় নিকোটিন বিষ পাওয়া গেছে। পুলিশ পুরো ঘরটা সিল করেছে, আর ঘরের ভিতর থেকে বিছানার চাদর ছাড়াও পোশাক, জলের জাগ, গ্লাস, ওষুধের শিশি ইত্যাদি ফরেন্সিক পরীক্ষার জন্য নিয়ে গেছে। তরুণ ইন্সপেক্টর অবনীশ মৈত্র তদন্ত পরিচালনা করছে। বাড়ির সকলের আর সেদিনের নিমন্ত্রিতদের এজাহার নেওয়া হয়ে গেছে। নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। জাহাজ কোম্পানিতে কর্মরত সুহাস সেন সে রাত্রে বাড়ি ফিরে রাত 2:30 পর্যন্ত মদ্যপান করে সকাল 10টা পর্যন্ত অকাতরে ঘুমিয়েছে, তাই ওদের ফোনের আওয়াজ শুনতে পায়নি। ভবতোষ দত্ত ডাক্তার ব্যানার্জিকে জিজ্ঞাসা করলেন, নিকোটিন বিষ কি বাজারে পাওয়া যায়? ডাক্তার ব্যানার্জি উত্তর দিলেন, না, তবে শুনেছি কিছু পাকিস্তানি টেরোরিস্ট অর্গানাইজেশন সীমান্ত পথে পিওর নিকোটিন ঢুকিয়ে এ দেশে আবার একটা নাশকতা চালাবার পরিকল্পনা করেছে। এনআইএ আর আমাদের অন্যান্য ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে এ নিয়ে নির্দিষ্ট খবর আছে। দিল্লি আর মুম্বাইয়ের কিছু প্রাইভেট এজেন্সিও এই নিয়ে সরকারের সঙ্গে সহযোগিতায় কাজ করছে। সুহাস বলল, পাকিস্তান বর্ডার থেকে এ বাড়িতে নিকোটিন ঢুকবে কার হাত দিয়ে? বাইরের অচেনা লোকেদের তো শ্রীকান্ত স্যার বাড়িতে ডাকতেন না কোনোদিন। সুদর্শন বলল, চেনা লোকের মাধ্যমেও ঢুকতে পারে তো, আর সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক এখন চারিদিকে বিস্তৃত। নেপাল, বাংলাদেশ বা মায়ানমার বর্ডার দিয়ে ঢোকাটাও কোনো সমস্যার নয়। আশরাফ খাঁ এক কোণে মাথা ঝুঁকিয়ে বসেছিলেন, কোনো মন্তব্য করছিলেন না। দীর্ঘ সময় সঙ্গী মানুষটির এই অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছিলেন না যেন। এবার মুখ তুলে সুদর্শনের দিকে চেয়ে প্রশ্ন করলেন, এ কি বলছো বাবা? তুমি বলতে চাও আমাদের মধ্যে কেউ ওস্তাদজিকে বিষ দিয়েছি? সজ্ঞানে কেউ দিয়েছে তা তো আমি বলছি না, এমনও হতে পারে তো আমাদের নিজেদের অজান্তেই ওনার হাতে সেটা কেউ তুলে দিয়েছি। ভবতোষবাবু বললেন, কে দেবে, কিভাবে দেবে, সেটা তার হাতে আসবেই বা কি করে? সেটা ফরেন্সিক রিপোর্ট যতক্ষণ আসছে বোঝা সম্ভব নয়। ভবতোষবাবু অভিজিতের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, শ্রীকান্তর দেহটা কি মর্গের কোল্ড স্টোরেজেই রাখা আছে? অভিজিৎ উত্তর দিল, হ্যাঁ, সুজাতা ফ্লোরিডা থেকে অলরেডি স্টার্ট করেছে। বম্বে হয়ে আজ বিকেলে দমদম পৌঁছবে। ও আসার পরে আজ রাত্রে বডি হ্যান্ডওভার করে ক্রিমেশন করা হবে। ওর অ্যারাইভাল টাইমটা দিয়ে দিও, আমি গাড়ি নিয়ে যাব ওকে রিসিভ করতে। সুদর্শন আর বসল না, ঘরে ফিরে কিছু জরুরি কাজ ছিল, উঠে পড়ল। এর 2 দিন পর আজ সকালে ভীষণ কুয়াশায় ছেয়েছে চারদিক। কলকাতায় এমন কুয়াশা সচরাচর দেখা যায় না। শীতটাও অন্য দিনের তুলনায় বেশি, সেই সঙ্গে কনকনে হাওয়া বইছে। এই আবহাওয়ায় বাইরে বেরুতে মন চায় না। সুদর্শন আগের দিন সনাতন দাকে দিয়ে ঠাকুরদার সময়কার গ্রামাফোন বাক্সটা ধুলো ঝেড়ে পরিষ্কার করিয়েছিল। কাঠের আলমারিতে সযত্নে রক্ষিত 50 আর 60-এর দশকের কিছু 78 RMPA রেকর্ড বের করে রেখেছিল শোনার জন্য। এই গ্রামাফোন সেটটা সুদর্শনের খুব প্রিয়। ছোট্টবেলায় দাদুর কোলে বসে কত সুন্দর সুন্দর হিন্দি, বাংলা, ইংরেজি ভাষার গান শুনেছে এককালে। এক একটা গানের শেষে বাক্সটার গায়ের হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে দম দেওয়া হয়। 2-3টে গানের পরে পরেই কার্টিজের পিন বদলে দেওয়াটা ছিল মহা উৎসাহের। এক বাক্স গ্রামাফোন পিন জোগাড় করেছিল সুদর্শন। যখন কলকাতায় আসতো, অবসর সময় কখনো কখনো এই অ্যান্টিক যন্ত্রটা চালিয়ে ছেলেবেলায় শোনা হারিয়ে যাওয়া দিনের গানগুলো শুনত। চা জলখাবার খেয়ে একতলায় দাদুর ঘরে গিয়ে বাক্সটার ডালা উঠিয়ে
কালকের বের করে রাখা ওর ফেভারিট অ্যান্ডি উইলিয়ামের 1963 খ্রিস্টমাস অ্যালবাম থেকে একটা রেকর্ড বের করে ডিস্কে চাপালো। কার্টিজে নতুন পিন লাগিয়ে হ্যান্ডেল ঘুরিয়ে দম দিল। রেকর্ডে পিনটা বসাতে যেতে যেতে চোখ গেল খোলা জালনা পথে, বাড়ির সামনে লম্বা রাস্তাটার দিকে। কুয়াশায় ঘেরা চাদরের মধ্যে দিয়ে হেঁটে কে যেন এদিকেই এগিয়ে আসছে। একটি নারী মূর্তি, চলার ভঙ্গিটা যেন চেনা চেনা। আর একটু কাছে আসতে সুজাতাকে স্পষ্ট বোঝা গেল। পরনে হালকা হলুদ রঙের ছাপা শাড়ি, গায়ে উলের জ্যাকেট। সুদর্শন গ্রামাফোনের ঢাকনাটা বন্ধ করে জানলার দিকে এগিয়ে গেল। এক দৃষ্টে চেয়ে রইল বাইরের দিকে। এ বাড়িতে আগে একবার এসেছিল সুজাতা, তাই লোহার ফটক দিয়ে ঢুকে উঠোন পেরিয়ে বারান্দায় উঠে সদর দরজার কলিং বেলে সুইচ টিপতে খোঁজাখুঁজি করতে হলো না। সুদর্শন ততক্ষণে নিজেই দরজার সামনে এসে হাজির হয়েছিল। বেল বাজার প্রায় সাথে সাথেই সে দরজা খুলল। তাতে সুজাতাও একটু হকচকিয়ে গিয়েছিল। সামলে নিয়ে সুদর্শনের দিকে তাকিয়ে বলল, এ কি, দরজার ওপারেই দাঁড়িয়েছিলে নাকি? সুদর্শন সামান্য হাসল, বলল, হ্যাঁ, তোমাকে আসতে দেখলাম তো জানলা দিয়ে। ও, তাই বলো। ভিতরে এসো, সুদর্শন আমন্ত্রণ করল। ওকে নিয়ে এসে বাইরের ঘরে বসালো। একটা সিঙ্গেল কাউচে সুজাতাকে বসতে দিয়ে একটু ব্যবধানে লম্বা সোফাটার এক প্রান্তে নিজে বসল। কিভাবে এলে? ট্যাক্সিতে। তোমাদের গলিটা চিনতে অসুবিধা হচ্ছিল, তাই মেন রাস্তায় নেমে গিয়ে পায়ে হেঁটে এলাম। বাড়িতে কেউ নেই? না, সনাতনদা একটু বাজারে গেছে, একটু পরেই ফিরবে। কেমন আছো তুমি? ভালো। বিয়ে করনি? সুদর্শন স্মিত হেসে দুদিকে মাথা নাড়ল। কেন? সময় পাইনি। সুজাতা একটু যেন থমকে গেল, তারপর প্রশ্ন করল, কাল বাবা শেষকৃত্যে এলে না কেন? শ্মশানের পরিবেশটা আমার ঠিক সহ্য হয় না, তাই স্যারকে আগের দিন হাসপাতালের মর্গেই শেষ শ্রদ্ধা জানিয়ে এসেছিলাম। বলল বটে, তবে সুদর্শনের নিজের কাছেও যুক্তিটা বিশেষ গ্রহণযোগ্য বলে মনে হলো না। কিন্তু আর কি সে বলতে পারে? ওরা তো সব গিয়েছিল। সুদর্শন বাকি বন্ধু ছাত্রছাত্রীদের কথা বলতে চাইল। হ্যাঁ, সবাই এসেছিল, শুষ্ক স্বরে বলল সুজাতা। একটু চুপ করে থেকে আবার বলে উঠল, আগের বার তুমি বাবার জন্য যা করেছিলে, বাবা টেলিফোনে চিঠিতে সমস্তই জানিয়েছিলেন। তোমার জন্যই ওর সেবার প্রাণ বেঁচেছিল। তোমাকে তার জন্য। সুজাতা আর কথাটা শেষ করল না। ধন্যবাদ জানাতে এলে না কৃতজ্ঞতা? সুদর্শন মৃদু হেসে বলল, না, ধন্যবাদ জানালে তোমার এই নিঃস্বার্থ গুরুদক্ষিণাকে ছোট করা হবে, আর কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার তো জানা নেই। সুদর্শন লক্ষ্য করছিল সুজাতাকে। বিবাহের পরে একটি মেয়ের চেহারায় যতটুকু পার্থক্য চোখে পড়ে, তার বেশি কিছু পরিবর্তন হয়নি। কথাবার্তাও আগের মতোই আছে, বিনয়ী, মিতভাষী। গুরুদক্ষিণা নিঃস্বার্থই হয় সুজাতা। শিষ্য কোনোদিন নিজের অভীষ্ট লাভের উদ্দেশ্যে তার শিক্ষককে দক্ষিণা দেয় না। সেটা তোমার বিচারধারা হতে পারে, কিন্তু সকলের তো আর সেই। সুজাতা থেমে গেল। সুদর্শনের কথাটার কোনো গূঢ় অর্থ যেন তার মনকে বিদ্ধ করল। সে কথা পাল্টালো, পরশু বাবার পারলৌকিক কাজ, আমার ঘাটের কাজ কাল, তারপর বেশি দিন থাকতে পারবো না, তাই পরশুই রেখেছি। পুরোহিত ভট্টাচার্য মশাই অনুমতি দিয়েছেন, সময় করে দুপুরে একবার এসো। আসবো। একটু চুপ করে থেকে সুজাতা প্রশ্ন করল, বাবার মৃত্যুর কারণটা জেনেছ?
জেনেছি, আর তাই খুব আশ্চর্য লাগছে। বাবার সঙ্গে তো কারো শত্রুতা ছিল না, তবে কি করে? পুলিশ তো তদন্ত করছে, কিছু বলতে পারলো না? সেরকম কিছু না। জল, ওষুধের শিশি, রাতের বাসি খাবার দাবার, জামা কাপড় সব ফরেনসিক টেস্ট হয়েছে, কিচ্ছু পাওয়া যায়নি। অথচ বিষটা ওগুলোর মধ্যে থেকেই দেহে ঢুকেছে। খাবারের থেকেই যে ঢুকেছে সে ব্যাপারে পুলিশ নিঃসন্দেহ। সুজাতা হাত উল্টে বলল, আর কি করে ঢুকবে বলো? বাবা তো সেই রাত্রে কোনো ইঞ্জেকশনটা নেননি, গায়ে তেমন কোনো চিহ্নও পাওয়া যায়নি। তাহলে খাবার ছাড়া বিষ আর কোথা থেকেই বা আসবে? রাতের খাবার অনেক আগেই খাওয়া হয়ে গিয়েছিল, তার থেকে কিছু হবার হলে এত দেরি হতো না। আমার মনে হয় ওই কড লিভার অয়েলের ক্যাপসুলের মধ্যেই কিছু থেকে থাকবে। ওটা খাবার পরে পরেই শরীর খারাপ করেছে। কিন্তু তুমি তো বলছো শিশির বাকি ক্যাপসুলগুলো টেস্ট করে কিচ্ছু পাওয়া যায়নি। ব্যোমকেশের অগ্নিবাণ পড়নি? বিষ যদি শুধুমাত্র ওই একটাতেই থেকে থাকে? সুদর্শন মাথা নাড়ল। তা যদি হয় তবে দুর্ঘটনাটা সেদিন না হয়ে অন্য কোনো দিনে হতে পারত। আমার মনে হয় ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই সেদিন কাজটা করা হয়েছে, যাতে বিশেষ কারোর ওপর সন্দেহটা না যায়। শিশিতে আর কতগুলো ক্যাপসুল বাকি ছিল জানো? আরও 10-12টা নাকি ছিল তখনও। কে বলল? অবনীশ মৈত্র, পুলিশ অফিসার। উনি ওষুধটা কিনেছিলেন কোথা থেকে? সৌমেনদাই ওদের দোকান থেকে প্রতি মাসে বাবার সমস্ত ওষুধ এনে দিতেন। সুদর্শন ইতস্তত করে বলল, কিছু মনে করো না। খবর পেলাম স্যারের কাছে অনেকে টাকা ধার করা ছিল। সুজাতা একটু নীরব থেকে বলল, হ্যাঁ, বাবার ওই স্বভাবটা চিরকালের। যেমন প্রচুর আয় করেছেন ব্যবসা থেকে, সাহায্য বা ধারও দিয়েছেন অনেককে। চেনা লোক হলে তো কথাই নেই। যেমন শুনেছি খান চাচা মেয়ের বিয়ের জন্য 2 লাখ টাকা নিয়েছিলেন, সুহাসদাও নিয়েছিলেন সম্প্রতি। সুদর্শন অবাক হলো, সুহাস টাকা নিয়েছিল কেন? ও তো ভালো চাকরি করে। তা বলতে পারবো না গো, নিয়েছেন এইটুকুই শুনেছি মনোহরদার কাছে। সৌমেনদার বাবাকেও দিয়েছিলেন লাখখানেক, ওদের দোকানটা বড় করার জন্য। সে তো গত বছর, এখনো শোধ করেনি। মাসে মাসে বাবার যা দরকারি ওষুধপত্র সব ওদের দোকান থেকেই আনতেন, এতেই যা শোধ হতো। স্যার কোন বিষে মারা গেছেন তুমি শুনেছ নিশ্চয়ই? জানি, তাই তো অদ্ভুত লাগছে। নিকোটিন আসবে কোথা থেকে? এ জিনিস তো আমেরিকাতেও খোলা বাজারে পাওয়া যায় না। নিকোটিন ঘরে বসেও 24 ঘন্টার মধ্যেই তৈরি করা যায়। তুমি কেমিস্ট্রি স্টুডেন্ট, তোমার নিশ্চয়ই জানা থাকার কথা। অবশ্য এমন স্ট্রং ডোজের নিকোটিন বড় ল্যাবরেটরি ছাড়া বানানো সম্ভব নয়, আর সেটা আইনসিদ্ধও নয়। এমন কোনো ল্যাবরেটরি কলকাতায় আছে? মানুষের মাথায় ব্রেন তো আছে। কথাটা বলেই সুদর্শন হাসল। সনাতন ফিরে এসেছে। সুদর্শন সদর দরজা বন্ধ করেনি, তাই সনাতনের বেল বাজাবারও প্রয়োজন হলো না। বাইরের ঘরে উকি দিয়ে একবার সুজাতাকে দেখল, তারপর জিজ্ঞাসু চোখে সুদর্শনের দিকে তাকালো। সুদর্শনকে নির্বিকার দেখে আবার ভিতরে চলে গেল। তুমি তো চা কফি খাও না, একটু কোকো বানিয়ে দিতে বলবো সনাতনদাকে? আগের বার সুজাতা যেদিন এসেছিল শুধু 1 গ্লাস কোকোই খেয়েছিল। না সুদর্শনদা, অসহ্য চলছে, এখন কিছু খাবো না, বিনীতভাবে বলল সুজাতা। সুদর্শন হাসল, ওকে অপাঙ্গে দেখে বলল,
তুমি এখনো মেম সাহেব হয়ে যাওনি তাহলে? আমি সুজাতা ছিলাম, সুজাতাই আছি। এবার উঠব, কিছু দরকারি কাজ আছে। পরশু সময় মতো চলে এসো। এখন বাড়ি ফিরবে? হ্যাঁ, তারপর একটা জিনিস জোগাড় করতে বেরোতে হবে। জানি না পাবো কি না। কি জিনিস? সুজাতার মুখ করুণ হলো। আর বলো না, আমার রিসার্চের জন্য একটা কেমিক্যাল খুব দরকার, কিন্তু 10 বছর হলো ইউএসএ গভর্নমেন্ট ওখানে ম্যানুফ্যাকচারিং ব্যান করে দিয়েছে। ভাবছি যখন এলামই একবার দেখে যাই এখানে পাওয়া যায় কি না। কি কেমিক্যাল? সালফার মাস্টার্ড। মাস্টার্ড গ্যাসও বলে। সাধারণ তাপমাত্রায় খুব ঘন তরল পদার্থ হিসেবে থাকে, তবে 14.5 ডিগ্রি সেন্টিগ্রেডে সলিফাইড করা যায়। দুটো মহাযুদ্ধে, এমনকি শোনা যায় 80-র দশকে ইরান ইরাক যুদ্ধেও এর ব্যবহার করা হয়েছিল। জিনিসটার রং কীরকম? লিকুইড হিসেবে এমনিতে কোনো রং বা গন্ধ নেই, তবে অন্য কেমিক্যালের সঙ্গে মেশালে বাদামি হয়ে যায় আর রসুনের গন্ধ ছাড়ে। তোমাকে কষ্ট করে খুঁজতে বেরোতে হবে না, আমার চেনা কিছু ভালো ল্যাবরেটরি আছে। আমি ডিটেলস লিখে দিচ্ছি, যদি মেলে তোমাকে পৌঁছে দেব। তুমি আছো কদিন? এ সপ্তাহটা আছি। কিন্তু তুমি কোথা থেকে জোগাড় করবে? সুজাতার বিশ্বাস হলো না। দেখোই না একবার ভরসা করে। টেবিলের ওপর একটা রাইটিং প্যাড রাখা ছিল। পেনের স্ট্যান্ড থেকে একটা বল পেন নিয়ে সুদর্শন যা শুনেছিল তা সংক্ষেপে লিখে নিল। এটার কোনো মলিকিউলার ফর্মুলা আছে কি? লিখে নাও, C4H8Cl2S। কতটা পরিমাণ লাগবে? সামান্য, বড় জোর 50 ml। তার থেকে বেশি ফ্লাইটে অ্যালাউ করবে না বোধহয়। সুদর্শন যেটুকু লেখার লিখে নিয়ে পেন বন্ধ করে বলল, চেষ্টা করব পরশুর মধ্যে তোমাকে পৌঁছে দিতে। খুব উপকার হয় তাহলে। তুমি ফিরবে কিভাবে? বড় রাস্তার মোড় থেকে ট্যাক্সি পেয়ে যাব। 2 মিনিট বসো, তোমাকে গাড়িতে পৌঁছে দিচ্ছি। এই ঠান্ডায় একা এতটা পথ যাবে? সুজাতা বিষণ্ণভাবে হাসল, বলল, 14,000 কিলোমিটার একা ট্রাভেল করতে পারি, এইটুকু পথ পারবো না? আর এর চেয়ে বেশি ঠান্ডায় এখন অভ্যস্ত হয়ে গেছি। তুমি ব্যস্ত হও না সুদর্শনদা, আমি ঠিক চলে যাব। সুদর্শন আর পিড়েপিড়ি করল না, সুজাতাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। ওর যাত্রাপথের দিকে তাকিয়ে রইল যতক্ষণ তাকে দেখা যায়। বাইরের কুয়াশা তখনও কাটেনি। সুজাতা ধীরে ধীরে আবার কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। সুদর্শন ঠাকুরদার ঘরে ফিরে এলো। বন্ধ গ্রামাফোনের ডালাটা উঠিয়ে ডিস্কের ওপর থেকে অ্যান্ডি উইলিয়ামসের রেকর্ডটা নামিয়ে দাদুর সংগ্রহ থেকে অনেক দিনের পুরানো হেমন্ত মুখোপাধ্যায়ের একটা রেকর্ড বের করে সেখানে চাপিয়ে সোফায় গা এলিয়ে দিয়ে বসল। গান শুনতে শুনতে চোখ দুটো বন্ধ করে সে ডুব দিল স্মৃতির অতলে। আরে সুদর্শনদা, তুমি এখানে? পিছন থেকে মেয়েলি গলার ডাক শুনে সুদর্শন সেদিন চমকেই উঠেছিল। কলেজে সেকেন্ড ইয়ার তখন। সপ্তাহে 2-3 দিন অফ পিরিয়ডের ফাঁকে শেক্সপিয়ার সরণির ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে ঢু মারাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। বিভিন্ন রেফারেন্স পাঠ্যপুস্তক জোগাড় করা, সেন্ট্রাল এসিতে বসে পড়াশোনার নোট নেওয়ার চেয়েও অনেক বেশি নেশার ছিল ভিডিও ক্যাসেট চালিয়ে কানে হেডফোন লাগিয়ে 20th সেঞ্চুরির ফক্স বা ইউনিভার্সাল পিকচার্স নির্মিত শার্লক হোমসের ক্লাসিক মুভি সিরিয়ালগুলো বারবার করে দেখা। সেদিন বিকেলে বিসিএল থেকে বেরিয়ে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এসে থামতে হলো। লম্বা মিছিল চলছে জওহরলাল নেহরু রোড ধরে। হাজার লোকের মুহুর্মুহু স্লোগানে কেঁপে উঠছে আকাশ বাতাস। ক্রস রোডে সার দিয়ে নিদ্রিত গাড়ির সারি।
কাগজে বোধহয় দেখেছিল আজ কোনো একটা রাজনৈতিক দলের মিছিল বেরোবার কথা, মনে ছিল না। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে সমষ্টির কল্যাণার্থে যেসব সংগ্রামী বীরপুরুষেরা পথে নেমেছেন, তাদের রক্তচক্ষু উপেক্ষা করে এই মিছিলের মধ্যে দিয়েই কোনো রকমের রাস্তা পেরিয়ে সুদর্শন ময়দান মেট্রো স্টেশনে পৌঁছলো। কিন্তু সেখানেও বিধি বাম, কি এক টেকনিক্যাল ত্রুটিগত কারণে মেট্রো বন্ধ। হতাশ হয়ে ভূগর্ভ থেকে সে আবার ভূপৃষ্ঠে আরোহণ করলো। অসহায় চোখে চলমান মানব শৃঙ্খলের দিকে তাকালো একবার। শুধু মিছিলই চলছে, আর কিছুই চলছে না, চলবে না। ভাবছে ময়দানে বসেই সময়টা কাটিয়ে দেবে কিনা। তখনই ডাক শুনে ফিরে তাকিয়ে দেখে সুজাতা। পরনে হালকা নীল রঙের শাড়ি, কাঁধে একটা কলেজের ব্যাগ, চোখে বরাবরের চৌকোনো সেলুলয়েড ফ্রেমের চশমা। শ্রীকান্তবাবুর কাছে সে বছরখানেক যাতায়াত করছে। সুজাতাকে আগে দেখেছে কয়েকবার, কিন্তু কথা হয়নি। বন্ধুদের মুখে শুনেছিল শ্রীকান্তবাবুর মেয়ে এবছর কেমিস্ট্রিতে অনার্স নিয়ে সেন্ট জেভিয়ার্সে ভর্তি হয়েছে। উত্তর দিতে সুদর্শনের দেরি হয়েছিল। সুজাতাকে অপ্রত্যাশিত দেখার ধাক্কাটা তখনও সামলে উঠতে পারেনি। সুজাতা আবার প্রশ্ন করেছিল, তুমি তো যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছো, তাই না? এতক্ষণে একটু ধাতস্থ হয়ে সুদর্শন ওকে উত্তর দিয়েছিল, আর জানিয়েছিল ওর এই জায়গায় এসে পৌঁছবার কারণটা কি। তারপর জিজ্ঞাসা করেছিল, তোমার কলেজ ছুটি হয়ে গেল, এখন বাড়ি ফিরছো? সুজাতা করুণ মুখে উত্তর দিয়েছিল, আজ শেষ দুটো পিরিয়ড অফ ছিল। আমরা তিনজন বিড়লা প্ল্যানেটোরিয়ামে শো দেখতে এসেছিলাম। বেরিয়ে দেখি এই অবস্থা। মিছিল আছে জানতাম, ভেবেছিলাম মেট্রোয় বেরিয়ে যাব, কিন্তু মেট্রো যে চলবে না কি করে জানবো। ওরা আলিপুরে থাকে, পায়ে হেঁটে চলে গেল। তাই তো দেখছি খুব সমস্যা হলো। কি করবে এখন? বাসে উঠে বসে থাকার কোনো মানে হয় না। মিছিল শেষ হলে এ জ্যাম সহজে ছাড়বে না। তাহলে তাহলে যতক্ষণ পকেটে পয়সা আর পেটে জায়গা আছে, ফুচকা খেয়ে সময় কাটানো ছাড়া উপায় নেই। সুজাতা হেসে ফেলেছিল। তাই চলো। কোথায় খাবে? এখানে? না, চলো, ভিক্টোরিয়ার সামনে বেশ বড় সাইজের ফুচকা বিক্রি হয়, আর মশলাটাও খুব টেস্টি। ওরা দুজনেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে পা বাড়িয়েছিল। রাস্তা ফাঁকা এদিকটা। এসপ্ল্যানেডের দিকের গাড়িগুলো সব মিছিলের ওপারে আটকে গেছে। গোটা ছয়েক ফুচকা খেয়েই সুজাতা হাত উঠিয়ে দিয়েছিল। আমার পেটে আর জায়গা নেই, তুমিই চালু রাখো। সুদর্শন বলেছিল, না থাক, বাকি জায়গাটা ঝালমুড়ির জন্য রিজার্ভ থাকুক। চলো ভেতরে যাই। আমাদের রাস্তা ক্লিয়ার হতে এখনো সময় লাগবে। গার্ডেনে ঘোরাঘুরি করে তোমার পেটেও খানিকটা জায়গা হয়ে যাবে। সুজাতা খুব উৎসাহিত হয়েছিল। ভেতরে যাবে? খুব ভালো হয়। আমি কখনো ভিক্টোরিয়ার মধ্যে ঢুকিনি। তুমি গেছো? আমিও যাইনি কোনো দিনও। 1 ঘন্টারও বেশি ওরা ভিক্টোরিয়া লেকে চারধারে ঘুরে বেরিয়েছিল। সুজাতা অনেক কথা বলছিল, সুদর্শন চুপচাপ ছিল। এমনিতে বন্ধু মহলে ওর বেশি বকবক করার বদনাম ছিল বটে, সেদিন কিন্তু সে ছিল উৎসুক শ্রোতা। সুজাতার সান্নিধ্যটাই সে প্রাণ ভরে উপভোগ করছিল। তারপর যখন দিনের আলো কমে এলো, সুদর্শন তাড়া লাগিয়েছিল। যদিও ওদের কারোরই বেরোতে ইচ্ছে করছিল না তখন, কিন্তু সুদর্শন সাবধানী ছিল। সুজাতা অন্যদিকে থাকে, এতটা পথ একা একা ফিরবে। বাইরে চাওয়ালা প্লাস্টিকের কাপে চা বিক্রি করছিল। সুদর্শন ডেকেছিল, এসো আগে একটু চা খেয়ে নি। না গো, আমি চা খাই না। সুজাতা মিষ্টি হেসে উত্তর দিয়েছিল, তবে কফি? ওটাও নয়। তবে ঝালমুড়ি হোক। দুজনে 2 ঠোঙা ঝালমুড়ি হাতে নিয়ে চিবোতে চিবোতে হাঁটা দিয়েছিল বাস স্টপেজের দিকে। ফুচকা আর ঝালমুড়ি 2 জায়গাতেই সুজাতা দাম দিতে চেয়েছিল, সুদর্শন দিতে দেয়নি।
অবশেষে ভিক্টোরিয়ার আকাশে সে সূর্যের রশ্মিটুকু মেলানোর সাথে সাথেই তাকে বাসে তুলে দিয়েছিল সুদর্শন। সেদিন বাড়ি ফিরে আর পড়াশোনা হয়নি। একটা মধুর আবেশ তার মনকে পরিবৃত্ত করে রেখেছিল। শ্রীকান্তবাবু স্কুলটা ছিল তার বাড়ির থেকে কিছুটা দূরে। সুদর্শনের সপ্তাহ 2 দিন ক্লাস থাকত। সুজাতা ক্লাসিক্যাল গাইতো না কখনো, তাই স্কুলে তার যাতায়াত ছিল না বললেই চলে। তবে এই ঘটনার পর সুজাতার সেখানে কয়েকবার আবির্ভাব ঘটেছিল। বন্ধুরাও লক্ষ্য করেছিল, যতক্ষণ দেখা হয় ওরা পরস্পরের দিকেই বেশি চাওয়াচাই করে। সে চাউনিতে একদিকে থাকতো মুগ্ধতা, অন্যদিকে যেন অপার কৌতূহল। কাজের অছিলায় সুদর্শনও শ্রীকান্তবাবুর বাড়িতে কয়েকবার যাতায়াত করেছিল। সুজাতার সঙ্গে কখনো দেখা হয়েছিল, কখনো না। দেখা হলো খুব সংক্ষিপ্ত, কথাবার্তা বেশি করার সুযোগ আসেনি। কানাঘুষো কিছু শ্রীকান্তবাবুর কানেও উঠে থাকবে। সুদর্শনের কেন জানি মনে হয়েছিল মেয়ে তার সঙ্গে মেলামেশা করে সেটা তিনি পছন্দ করতেন না। কিছুদিন পর শ্রীকান্তবাবুর ভাইজির বিয়ের অনুষ্ঠান ছিল তারই বাড়িতে। যদিও সুদর্শন তাতে নিমন্ত্রিত ছিল না, কিন্তু পাত্রের ছোট ভাই ছিল তার ঘনিষ্ঠ সহপাঠী। তাই বরযাত্রী আর বৌভাত 2 জায়গাতেই তার সাদর নিমন্ত্রণ ছিল বরপক্ষ থেকে। ভরপুর বাসর বসেছিল শ্রীকান্তবাবুর দোতলার ঘরে। গোলাপি রঙের জর্জেটের শাড়িটাতে সুজাতাকে ভারী সুন্দর আর মিষ্টি লাগছিল। সুদর্শনের ঘুরে ফিরে চোখ চলে যাচ্ছিল ওরই দিকে। সকলে ওকে চেপে ধরেছিল একটা গান গাইবার জন্য। লাজুক প্রকৃতির সুদর্শন এত লোকের, বিশেষত এতজন সুন্দরী মেয়েদের সামনে গাইতে প্রথমটায় সংকোচ করেছিল। শেষ পর্যন্ত সবার জোড়াজুড়ি, সর্বোপরি নবদম্পতির স্বনিবন্ধ অনুরোধ উপেক্ষা করতে না পেরে হারমোনিয়াম বাজিয়ে ধরেছিল তুমি রবে নীরবে। গানটার মধ্যে সুদর্শন নিজের সমস্ত আবেগ ঢেলে দিয়েছিল। মানসচক্ষে একটু দূরে বসা সুজাতার মুখ আর তার জাগ্রত দুখানি করুণ আখির স্বপ্নে বিভোর হয়ে নিজের চোখ দুটোও বন্ধ করে ফেলেছিল। তাই মম দুঃখ বেদনও এ সুজাতা যখন অতর্কিতে তার সঙ্গে গলা মেলালো, কিছুটা চমকে উঠেই চোখ খুলেছিল। গানটা অবশ্য না থেমে চালিয়ে গিয়েছিল। বাকি অংশটা সুজাতা ওর সঙ্গে ডুয়েটেই গাইল। তার হাই পিচের সুমধুর আওয়াজে সুদর্শনের রোমান্টিক গলা যেন চাপা পড়ে গিয়েছিল। পরের কয়েক মাস সুদর্শনের লেখাপড়া মাথায় উঠেছিল। শয়নে জাগরণে সে শুধু সুজাতাকেই দেখত, আর তাকে নিয়ে মনে মনে স্বপ্নজাল রচনা করত। এর কিছুদিন পর থেকেই সুদর্শনের কেমন মনে হতে থাকে সুজাতা যেন তাকে এড়িয়ে চলতে শুরু করেছে। গানের স্কুলে আর বিশেষ দেখা যায় না তাকে। কোনো কারণে এলেও ওর দিকে চোখ পড়লে চোখ সরিয়ে নেয়। ওর বাড়িতে গেলেও সুদর্শনের সমীপে বড় একটা আসে না। সুজাতার আচরণের এই হঠাৎ পরিবর্তন সুদর্শনকে বিভ্রান্ত করে দেয়। এমন নয় যে সে অন্য কোনো ছেলের সঙ্গে মেলামেশা শুরু করেছে, তাহলে সে ঠিকই খবর পেত। তবে কি বাড়িতে মানসিক চাপ সৃষ্টি করা হয়ে থাকবে ওর ওপর? সেটাই একমাত্র সঙ্গত কারণ বলে সুদর্শনের মনে হয়। তাই মানসিক অস্থিরতা হেতু অবধারিতভাবে পড়াশোনায় মনোযোগের ব্যাঘাত ঘটতে লাগলো। পরবর্তী সেমিস্টারে পরীক্ষার ফল আশানুরূপ হলো না। গানের স্কুলে যাওয়া ইতিমধ্যেই সে বন্ধ করে দিয়েছিল। তার প্রতি শ্রীকান্তবাবুর উদাসীন মনোভাবের আভাস সে পেয়ে গেছে। ওদের কলেজ ইউনিভার্সিটি ছিল আলাদা আলাদা জায়গায়, তাই পথে ঘাটে বেশি দেখা হবারও সুযোগ ছিল না। আশা নিরাশার দোদুল্যমানতায় সে ধৈর্য হারিয়ে ফেলল। একদিন মরিয়া হয়ে কলেজ ছুটির পর সেন্ট জেভিয়ার্সের বাইরে সুজাতাকে সরাসরি প্রপোজ করে বসল। সুজাতার কাছে সেদিন সে শীতল প্রতিক্রিয়াই পেয়েছিল। তার মতো সুভদ্র বিনয়ী মেয়ের পক্ষে, যার থেকে স্পষ্ট প্রত্যাখ্যান কিছু হতে পারে না ভেবে সুদর্শন হতাশ হয়ে তার রাস্তা থেকে সরে গিয়েছিল। সুজাতার হেন উদাসীন্যের বিশ্বাসযোগ্য কোনো কারণ সে অনেক ভেবেও বের করতে পারেনি। এক এক সময় মনে হয়েছে সে হয়তো নিজের দিক থেকে বেশি রোমান্সের জাল বুনে ফেলেছিল।
সুজাতার দিক থেকে সেরকম আন্তরিকতা ছিল না। আবার কখনো মনে হয়েছে তার আবেদনে হয়তো প্রয়োজনীয় আত্মপ্রত্যয় ছিল না, যা একটি মেয়ের তার প্রতি আস্থা উৎপাদন করতে পারে। কয়েকদিন মনটা খুব খারাপ ছিল। তারপর সম্পূর্ণভাবে লেখাপড়ায় ডুবে যায় সে। গান গাওয়া এক প্রকার বন্ধই করে দেয়। পুরানো বন্ধুবান্ধবদের সঙ্গেও যোগাযোগ একরকম বিচ্ছিন্নই হয়ে যায়। ব্যতিক্রম ছিল অভিজিৎ আর সুহাস। সুহাসই একদিন ওকে সুজাতার আসন্ন বিয়ের খবর দেয়। সুদর্শন শুনে অবাক হয় না। কালের নিয়মে এটা তার কাছে প্রত্যাশিতই ছিল। ততদিনে সে তার নিজের পেশাগত জীবন শুরু করেছে। তারপর একদিন সুদূর মুম্বাই থেকে কর্মোপলক্ষে ওর ডাক আসে। ভরা বর্ষার এক সন্ধ্যায় বোম্বে মেলে উঠে বসে সে। শ্রীকান্তবাবুর গৃহে সেদিন বাজছিল সানাইয়ের বিষণ্ণ সুর। অতীত থেকে বাস্তবে ফিরে এলো সুদর্শন। গানটা অনেকক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছিল। রেকর্ডটা আবার কভারের মধ্যে পুড়ে যথাস্থানে তুলে রাখল। গ্রামাফোনের ডালাটাও বন্ধ করে দিল। মোবাইল ফোনটা নিয়ে একটা নম্বর বের করে ডায়াল করল। ওপাশ থেকে শোনা গেল, গুড মর্নিং। গুড মর্নিং চঞ্চল, কত দূরে গলি? একটু দাঁড়া, সবে কালই তো দিয়েছিস, এখনো 24 ঘন্টা হয়নি। ঠিক আছে ভাই, তাড়া নেই, তোকে আরেকটা কাজ দেব। আবার কি হলো? তোর কাছে এসে বলতে হবে। কখন আসছিস? ল্যাবে আসছি মানে কাল থেকে তো সেখানেই আছি। বলিস কি, বউ তো এবার তাড়িয়ে দেবে? আরে বউ অলরেডি খরচের খাতায় ফেলে রেখেছে ব্রাদার। ল্যাবের আর 5টা বাতিল কেমিক্যালের সঙ্গে কোনো ফারাক করে না আজকাল। আমি এক সেট বালিশ বিছানা এখানে রেখে দিয়েছি, যেদিন ঘরে ঢুকতে দেবে না এখানেই শয্যা নেব। আমি তাহলে আধ ঘন্টার মধ্যেই আসছি। কথাটা বলে সুদর্শন ফোনটা ছেড়ে দেয়। চঞ্চল সরকারকে ওরা প্রফেসর শঙ্কু বলেই কলেজে ডাকত। বিজ্ঞানের সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে কেমিস্ট্রি আর মেডিসিনের ওপর ওর ব্যুৎপত্তি ছিল অসাধারণ। সেই সঙ্গে ছিল নতুন নতুন বিষয় শেখার নেশা। ইনঅর্গানিক কেমিস্ট্রির শক্ত শক্ত রাসায়নিক ফর্মুলা, অর্গানিকের জটিল থেকে জটিলতর আণবিক গঠন, সম্পূর্ণ পর্যায় সারণী, সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা, স্পেসিফিক গ্র্যাভিটি ইত্যাদি যেন তার মস্তিষ্কে ছাপা ছিল। পিতৃপুরুষের অগাধ ধনসম্পত্তির উত্তরাধিকারী হিসেবে চাকরি করে তার অন্য সংস্থানে কোনো প্রয়োজন ছিল না। স্রেফ ছাত্র পড়ানোর শখে রাজাবাজার সায়েন্স কলেজের অধ্যাপনার কাজ নিয়েছিল। দিনের বাকি সময়টা কাটাতো শোভাবাজারের বাড়িতে, নিজের বানানো বিশাল ল্যাবরেটরিতে। কি অনায়াসে বিভিন্ন রাসায়নিক যৌগ, অ্যাসিড, ক্ষার ইত্যাদি অনায়াসে সেখানে বানিয়ে দিতে পারত। এ যন্ত্রটা যে বানিয়েছে তাকে সামনে পেলে তার হাত দুটো একবার পরখ করে দেখতে চাই গুরু। কি জিনিসই না বানিয়েছে! এই ছোট্ট জিনিসটার মধ্যে কত রকম মেকানিজম, ভালো করে দেখ। এর বাইরেটা টাংস্টেন দিয়ে তৈরি, ভীষণ মজবুত, অনায়াসে একজন প্রমাণ সাইজের মানুষের ওজন বহন করতে পারে। আর এই যে সূক্ষ্ম নিডলটা, এটা স্প্রিং লোডেড। স্প্রিংয়ের কয়েলটা পিওর টাইটেনিয়ামের। এর শক অ্যাবজর্ব করার ক্ষমতা অপরিসীম। ওপর থেকে স্প্রিংয়ে চাপ পড়লে এর মধ্যেকার নিডলটা আধ ইঞ্চির মতো বেরিয়ে আসবে মুখের এইখানে একটা ছোট্ট ছিদ্র দিয়ে। সেই সঙ্গে অন্য মাথায় এই ছোট সাফটা, এটা ভেতরের এই সিনিজটাকে পুশ করে এর মধ্যেকার সবটুকু লিকুইড নিডলটা দিয়ে ইনজেক্ট করে দেবে। প্রেশার সরে গেলে আবার স্প্রিংটা প্রসারিত হয়ে গিয়ে নিডলটার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। জিনিয়াস! এক জিনিয়াস অন্য এক অদৃশ্য জিনিয়াসের পারদর্শিতায় চমৎকৃত। সুদর্শন বলল, এই যন্ত্র কি আমাদের দেশে বানানো? চঞ্চল মাথা নাড়ল, না বস, এ দুর্বুদ্ধি আমাদের উত্তর পূর্বের প্রতিবেশী ছাড়া আর কারো মাথায় আসবে না। চায়না? দ্যাটস রাইট। এই সিরিঞ্জের মধ্যে কতটা লিকুইড ধরে? কম বেশি 5 ml, তার বেশি নয়। 5 ml নিকোটিন এত তাড়াতাড়ি মানুষ মারতে পারে? ইয়ার,
তোকে আমি 2 দিনের মধ্যে যে স্ট্রেংথের নিকোটিন বানিয়ে দেব না, তার 5 ml 15 মিনিটের মধ্যে যে কোনো পূর্ণবয়স্ক লোককে পটল তুলিয়ে দেবে। এ তো অনেকক্ষণ সময় নিয়েছে, কনসেন্ট্রেশন কম ছিল বলে। আচ্ছা, উপস্থিত এই কেমিক্যালটা বানাতো, দেখি তোর কত প্রতিভা। পরশুর মধ্যে লাগবে। সুদর্শন পকেট থেকে বের করে কাগজটা চঞ্চলকে দেয়। চঞ্চল সেটা ভালো করে পড়ে, একটু অবাক হয়ে বলে উঠল, এ জিনিস নিয়ে তুই কি করবি? আমার নয়, অন্য কারোর জন্য। বল তুই পারবি কি না। বস, এ পৃথিবীতে এমন কোনো কেমিক্যাল আছে যা এই শর্মার ল্যাবরেটরিতে তৈরি করা যায় না? শুধু অ্যানাইহিলিন আর মিরাকিউলটা বাদ দিয়ে। সুদর্শন হেসে উঠল। ওটাও কোন দিন দেখবি, আর মিরাকেল নেই। কথাটা বলে চঞ্চল সশব্দে হেসে উঠল। তারপরে সুদর্শনকে বিদায় জানালো। চঞ্চলের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ড্রাইভিং সিটে বসে সবে স্টার্ট দিতে যাবে, মোবাইলটা বেজে উঠল। অভিজিৎ। তুই কি বাড়িতে? না, একটু কাজে বাইরে। কি ব্যাপার বল। এইমাত্র লালবাজার থেকে ফোন এসেছিল। তোকে আর আমাকে অবনীশ মৈত্র ডেকে পাঠিয়েছে ওখানে। সুদর্শনের মুখভঙ্গি বিকৃত হয়। কি চায়? বোধহয় কিছু জিজ্ঞাসাবাদ করবে। আসবি নাকি? ডেকেছে যখন অগত্যা যেতে তো হবেই। আমি ভাবছি এখনই ঝামেলাটা মিটিয়ে আসি। কি বলিস? তুই ঘুরে আয়, আমি সময় মতো আসবো পরে। ফোনটা পকেটে রেখে একরাশ বিরক্তি নিয়ে সুদর্শন গাড়ি স্টার্ট করে। জ্বালাতন শুরু হলো। বিষের খোঁজ নেই, কুলোপনা চক্কর। গাড়িতে কিশোর কুমারের হিন্দি গান শুনতে শুনতে উদ্দেশ্যহীনভাবে ড্রাইভ করলো কিছুক্ষণ। তারপর কি মনে হতে এজিসি বোস ফ্লাইওভার থেকে নেমে বায়ে কালী মন্দিরের দিকে টার্ন নিল। 2টো বেজে গেছে। শেক্সপিয়ার সরণি এখন এদিক থেকে একমুখী। অ্যাস্টার হোটেলের পাশ দিয়ে যেতে যেতে গাড়ি কমালো। নিকটবর্তী একটা গলিতে ঢুকে সুবিধাজনক একটা জায়গায় পার্ক করে গাড়ি লক করে বেরিয়ে এলো সুদর্শন। খিদে পেয়ে গেছে। রাস্তা পেরিয়ে অ্যাস্টরের একটা রেস্টুরেন্টে ঢুকলো। এখানে খাবার অর্ডার দিয়ে সনাতনদাকে ফোন করে বলে দিল ওর জন্য যেন অপেক্ষা না করে নিজে খেয়ে নেয়। 3টের সময় বেরিয়ে এলো। নস্টালজিয়ার হোটেলে খাবার খেয়ে পেট আর মন ওর দুটোই পরিপূর্ণ। তারপরে গাড়িতে উঠে চলল লালবাজারের দিকে। লালবাজারের একটি মাঝারি আকারে কক্ষ, তার 4 প্রান্তে 4টে অফিসারের টেবিল। একটি অবনীশ মৈত্রের, বাকি 2টো চেয়ার শূন্য। একটিতে এক প্রবীণ টাকমাথা উর্দিধারী গভীর মনোযোগের সঙ্গে টেবিলের ওপারে স্তূপীকৃত ফাইলপত্রের পাহাড়ের থেকে একটা বড় সাইজের রেজিস্টার বার করে তাতে কিছু তথ্যাদি অন্তর্ভুক্ত করছিল। এখানে গাড়ি রাখার জায়গা পাওয়া খুবই দুষ্কর। পোদ্দার কোর্টের কাছে অনেক কষ্টে পার্কিং করে কিছুটা হেঁটে আসতে হয়েছিল। ঢোকার মুখেই অভিজিতের সঙ্গে দেখা। ও থমথমে হয়রান মুখে বেরিয়ে আসছিল। সুদর্শনের ডাক শুনে দাঁড়ালো। কিরে, এতক্ষণ কি করছিলি? বিব্রত মুখে অভিজিৎ বলল, আরে নাকালের এক শেষ। মৈত্র ছিল না। 2 ঘন্টার ওপর বসিয়ে রাখলো। তারপর 1 ঘন্টা ধরে যত সব উল্টো পাল্টা প্রশ্ন। শেষকালে বলে কি না ওদের পারমিশন না নিয়ে কলকাতা থেকে কোথাও যাওয়া চলবে না। এমনভাবে কথা বলতে লাগলো যেন খুনটা আমিই করেছি। খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। সুদর্শন আর জিজ্ঞেস করেনি ওকে কি প্রশ্ন করেছে। অভিজিৎ বেচারা ইতিমধ্যেই নাজেহাল হয়ে পড়েছিল। সে ওকে বাড়ি ফিরে খেয়ে দিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে ভিতরের দিকে পা বাড়ায়। মনে মনে নিজের আন্দাজে তারিফ করে। থানায় ডেকে এনে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার হয়রানির ব্যাপারে তার সম্যক ধারণা ছিল। ওকে অবশ্য খানিকটা খাতির করে অবিনাশ বসালো। স্মার্ট, বুদ্ধিদীপ্ত, আকর্ষণীয় চেহারা, কথাবার্তায় পেশাদারিত্বের ছাপ। প্রথমেই কাজের প্রসঙ্গে চলে গেল। সেদিন আপনাদের দেওয়া ইনফরমেশনের মধ্যে কিছু গ্যাপ থেকে গিয়েছিল, তাই আরেকবার ডাকতে হলো। বলুন কি জানতে চান?
শান্তভাবে বলল সুদর্শন। আপনি বলেছিলেন সেদিন 8:30টার সময় শ্রীকান্তবাবুর বাড়ি আসেন। ঠিক তাই। আপনাদের পার্টি বসেছিল ওনার দোতলার বৈঠকখানা ঘরে, সিঁড়ির উল্টো দিকে, তার বেডরুমের পাশের ঘরে, তাই তো? হ্যাঁ। আপনারা কে কখন সেখানে পৌঁছেছিলেন মনে করে বলতে পারবেন কি? যেটুকু মনে আছে, আশরাফ খান আমার কিছু আগে এসে থাকবেন। উনি শ্রীকান্তবাবুর বেডরুমে বসে ওনার সঙ্গে গল্প করছিলেন। আমার আওয়াজ পেয়ে শ্রীকান্তবাবু বেরিয়ে আসেন, আমাকে নিয়ে বৈঠকখানায় ঢোকেন, তারপর গলা তুলে খানকে ডাকেন, তারপর খান সাহেবও সেখানে চলে আসেন। তার মানে আপনি আসার পর মিস্টার খান ওনার বেডরুমে একটু সময় একা ছিলেন? হ্যাঁ। সুদর্শন লক্ষ্য করে অবনীশ একটা মোটা খাতায় প্রয়োজনীয় নোট নিচ্ছে। কেন বলতে পারেন? শ্রীকান্তবাবুর সাথে সাথে ওনারও বেরিয়ে আসা উচিত ছিল কি না? সুদর্শন বলল, সেটা উনিই বলতে পারবেন। আপনার পরে অন্যরা কে কখন আসে? প্রথমে আসে অভিজিৎ, তারপর একে একে সৌমেন আর ডাক্তার ব্যানার্জি, সব শেষে সুহাস। অভিজিৎবাবু ওনার বয়ানে স্বীকার করেছেন উনি একবার শ্রীকান্তবাবুর বেডরুমে গিয়েছিলেন। কেন জানেন? অভিজিৎ যখন আপনাকে বলেছে, কারণটাও বলেছে হবে। শ্রীকান্তবাবুর কয়েক বছর ধরে নম্বনেসে ভুগছিলেন। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকলে পায়ে ঝিঝি ধরে যেত, বিশেষত ডান পায়ে। উঠে দাঁড়াতে বা চলতে অসুবিধা হতো। সেদিন এক সময় ওনার টয়লেটে যাবার প্রয়োজন হয়। অভিজিৎ ওনাকে ধরে ধরে ওনার বেডরুমে নিয়ে যায়, একটু পরে নিয়ে ফিরেও আসে। উনি নিজের অ্যাটাচ টয়লেটটাই ব্যবহার করতেন। তার মানে উনি যতক্ষণ বাথরুমে ছিলেন অভিজিৎবাবু ওর ঘরে একাই ছিলেন। সেভাবে দেখতে গেলে তো আমরা সবাই কোনো না কোনো সময় আলাদা আলাদাভাবে ওনার বেডরুমে গিয়েছি সেদিন। আপনি কেন গিয়েছিলেন সুদর্শনবাবু? ওনার ব্লাড সুগারের মেডিসিনটা নিয়ে আসার জন্য। কোথায় থাকতো ওষুধটা? ওর টেবিলের দেরাজেই, যেখানে সমস্ত ওষুধ রাখতেন। কতক্ষণ ছিলেন ওর ঘরে? মিনিট খানেক। অন্যান্য ওষুধের মধ্যে থেকে ওটা খুঁজে পেতে যেটুকু সময় লাগে। সুহাসবাবু কেন গিয়েছিলেন? সুহাস বোধহয় ওর ঘরে যায়নি, সিগারেট খাবার জন্য বাইরের করিডোরে উঠে গিয়েছিল। কিন্তু কোনো ফাঁকে শ্রীকান্তবাবুর বেডরুমে ঢোকেননি, কোনো গ্যারান্টি আছে? করিডোরে কেউ ছিল? পাহারা দেওয়ার তো কেউ ছিল না, তবে অকারণে ওর শোবার ঘরে সুভাষ ঢুকবেই বা কেন? এ কথার কোনো জবাব না দিয়েই অবনীশ বলল, আর সৌমেনবাবু কেন গিয়েছিলেন? ওর ব্লাড প্রেশারের একটা ওষুধ ওদের দোকান থেকে নিয়ে এসেছিল, স্যার বলেছিলেন ড্রয়ারে রেখে আসতে। ডাক্তার ব্যানার্জিও গিয়েছিলেন? উনি খাবার আগে ওনার প্রেশারটা মাপার জন্য একবার গিয়েছিলেন, তবে স্যার তার সঙ্গেই ছিলেন। আপনারা ছাড়া আর কি কেউ সেই রাত্রে দোতলায় এসেছিল? মনোহরদা ছিল, আর ক্যাটারিংয়ের 2জন ছেলে স্ন্যাক্স, ডিনার ইত্যাদি সার্ভ করছিল। শ্রীকান্তবাবুকে খুনই করা হয়েছে, এ খবর নিশ্চয়ই পেয়ে থাকবেন। এদের মধ্যে কার পক্ষে সেটা করার সম্ভাবনা বেশি, কিছু আইডিয়া দিতে পারেন? আপনি তো ওকে অনেক দিন ধরেই চেনেন। সেটা বলার আগে নিশ্চিত হওয়া দরকার খুনের মোটিভটা কি। নয়তো ওরা সকলে অত্যন্ত বিশ্বাসযোগ্য, আমার বহুদিনের পরিচিত। অযথা ওদের কারোর নাম নেওয়া অন্যায় হবে। সুদর্শন জবাব দিল। অবনীশ উঠে দাঁড়িয়ে অল্প হেসে বলল, আপনার কাছে উপস্থিত আর কিছু জিজ্ঞাস্য নেই। আপনি তো কলকাতার বাইরে থাকেন, তাই না? হ্যাঁ। একটাই অনুরোধ, আইন অনুযায়ী তদন্ত চলাকালীন যদি বাইরে যাওয়ার থাকে। সুদর্শন উঠে দাঁড়ালো, মুচকি হেসে বলল, আপনাদের জানিয়ে যাব। আরও 3-4 দিন আছি, আশা করি এর মধ্যে আপনাদের তদন্ত শেষ হয়ে যাবে। সুদর্শনবাবু, আপনার ফোন নম্বরটা দিয়ে যাবেন।
ওর 2 নম্বর অবনীশের ডায়েরিতে নোট করিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে লম্বা করিডোর পেরিয়ে বেরোবার মুখে দেখা হন্তদন্ত হয়ে প্রবেশরত ভবতোষ দত্তের সাথে, চোখে মুখে উৎকণ্ঠার ছাপ। ওকে দেখে যেন হাঁপ ছাড়লেন। এই যে সুদর্শন, এসব কি ব্যাপার? অভিজিতের মুখে শুনলাম পুলিশ নাকি তোমাদের হ্যারাস করছে। সুদর্শন তাকে আশ্বস্ত করে বলল, কোনো হ্যারাস করেনি, তদন্তের স্বার্থে তো জিজ্ঞাসাবাদ করতেই হবে। অভিজিৎ একটু নার্ভাস হয়ে পড়েছিল বোধহয়। ভবতোষবাবু তবু স্বস্তি পেলেন না। বললেন, এখানকার তাবর তাবর অফিসারদের সাথে আমার ওঠা বসা। ওই কালকের ছোড়া মৈত্র যদি কোনো রকম বেগরবাই করে সঙ্গে সঙ্গে আমাকে বলবে, ব্যাটাকে টাইট করে দেব। সুদর্শন হেসে বলল, আপনার কোনো টেনশন করতে হবে না, আমি ওদের হ্যান্ডেল করতে পারবো। আপনি যে আমার জন্য ছুটে এলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এলেন কি করে, আপনার গাড়িতে? না ভাই, ট্যাক্সিতে। এখানে গাড়ি রাখার জায়গা পাওয়া মহা দায়। আসুন তাহলে, আপনাকে নামিয়ে দিয়ে যাব, আমার সঙ্গে গাড়ি আছে। ভবতোষ বললেন, থাকগে, তুমি এগো, আমি এসেই পড়লাম যখন, সাহেবদের সঙ্গে একটু দেখা করে যাই। এই বলে হেসে ভেতরে চলে গেলেন। সুদর্শন পায়রে পা বাড়ালো। শ্রীকান্তবাবুর শ্রাদ্ধ শান্তি মিটে গেল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, ছাত্রছাত্রী মিলিয়ে অন্তত 500 মানুষ সম্মিলিত হয়েছিল তার আত্মার শান্তি কামনা করতে। সুদর্শন দেখছিল আর ভাবছিল, শ্রীকান্তবাবুর হৃদরোগে আক্রান্ত হবার সময় এদের 90% জীবিত মানুষটিকে পরিচর্যা করতে আসবার সময়টুকু পায়নি। টেলিফোন বা গ্রিটিং কার্ড পাঠিয়ে কর্তব্য সেরেছিল। আজ তারাই কেমন কত বিষণ্ণ মুখে পরম প্রিয়জনের বিয়োগ ব্যথায় উদ্বেলিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাতে গুটি গুটি পায়ে এসে হাজির হয়েছে। সত্যি, আমরা বোধহয় জীবিতের তুলনায় মৃত ব্যক্তির প্রতি নিজেদের দায়িত্ব পালনে অধিকতর সচেতন। শ্রীকান্তবাবুর একটা শেষ বয়সের ছবি এনলার্জ করে প্রমাণ সাইজে ফ্রেমে বাঁধিয়ে এনেছিল অভিজিৎ। একটা বড় রজনীগন্ধার মালাও সঙ্গে এনেছিল। বৈঠকখানা ঘরের দেয়ালে সেটা টানানো হয়েছিল। পূজা পাঠের আয়োজনও সেখানেই হয়েছিল। সুদর্শন ঘণ্টাখানেক ছিল ওখানে। সুজাতার সঙ্গে তার সামনাসামনি দেখা হয়নি, বরং বলা যায় সে নিজেই ইচ্ছাকৃতভাবে তার সামনে আসেনি। সুজাতাও তার বাবার পারলৌকিক কাজ ও পরিবারের অন্যান্য মহিলাদের সঙ্গে ব্যস্ত ছিল। হয়তোবা সে নিজেও সুদর্শনকে সর্বসমক্ষে এড়িয়েই চলতে চেয়েছে। তার দূরসম্পর্কেও মামা কাকারাই অন্যান্য অতিথিদের তত্ত্বাবধান করছিলেন। মনোহরের সঙ্গে একটুখানি কথা হলো। ওর কাছেই জানল শ্রীকান্তবাবুর ঘরটা এখনো সিল করাই আছে, চাবি পুলিশের কাছে। শ্রীকান্তবাবুর বাকি ওষুধপত্র, বিছানার চাদর, পায়ের চপ্পল দুটো ইত্যাদি পুলিশ ফরেন্সিক পরীক্ষা করতে নিয়ে গিয়েছে। সুদর্শন মনে মনে হাসল। সে থাকাকালীনই পুলিশের জিপ নিয়ে সাদা উর্দি পরিহিত অবনীশ মৈত্র সেখানে এসে হাজির হলো। সুদর্শনের সাথে চোখাচোখি হলো, তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করেই বাড়িতে ঢুকে গেল। সুজাতার সামনে গিয়ে নিম্নস্বরে কিছু বলল। তারপর সুজাতা তার সঙ্গে বাড়ির ভেতরে অদৃশ্য হলো। ইতিমধ্যে মধ্যাহ্নভোজ শুরু হয়ে গিয়েছিল। বাড়ির সামনে বড় লনটাতে সাদা প্যান্ডেল খাটিয়ে অভ্যাগতদের খাবার ব্যবস্থা হয়েছিল। প্রথম ব্যাচের শেষে সুদর্শনদের ডাক পড়েছিল। খেতে খেতে একবার প্যান্ডেলের পিছনের দিকে নজর গেল। প্যান্ডেলের খানিকটা অংশ সরে গিয়ে বাড়ির পাশের অংশটা দেখা যাচ্ছিল। সেই ফাঁক দিয়েই দেখল সুদর্শন। সুজাতা আর অবনীশ একটা দরজা দিয়ে পাশাপাশি হেঁটে বাইরে বেরিয়ে এলো। দুজনের মধ্যে কিছু কথা হলো। তারপর হেসে অভিবাদন করে অবনীশ প্যান্ডেলের পাশ দিয়ে বাড়ির সামনের দিকে এগোলো। সুজাতাও আবার সেই দরজা দিয়েই বাড়ির ভিতরে চলে গেল। সুদর্শন অন্যদের সাথে হাত ধোবার জন্য উঠে বাইরে এসে দেখতে পেল অবনীশ পরিবেশনকারী দলটির ম্যানেজারের সঙ্গে এক পাশে দাঁড়িয়ে কিছু কথা বলছে। প্রতিশ্রুতি মতো পরের দিন সকালেই চঞ্চল সরকার তৈরি করে দিয়েছিল কেমিক্যালটা। তার মজবুত প্লাস্টিকের শিশিতে বর্ণহীন একটি তরল পদার্থ, মুখটা টাইট সিল করে বাঁধা।
চঞ্চল বলল, খুব সাবধানে ক্যারি করিস সুদর্শন। যদিও ফেটে যাবার কোনো চান্স নেই, তবুও ওটার ওপর চাপ না পড়লেই ভালো। লিকুইডটা খুব রিয়াক্টিভ। আর শোন, ওই অন্য জিনিসটা মানে হাইলি কনসেন্ট্রেটেড নিকোটিন জেলটা তৈরি হতে আরও কয়েক ঘন্টা লাগবে। তারপর কয়েকটা রাসায়নিক পরীক্ষা করে তবেই এর গুণাগুণ সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে। ঠিক আছে। তারপরে চঞ্চলকে ধন্যবাদ দিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই বেরিয়ে এসেছিল সুদর্শন। চঞ্চলকে বিরক্ত না করে ও বেলা আসবে বলে জানিয়ে সুদর্শন বেরিয়ে এলো। এখন সকাল 10:30। সেন্ট্রাল এভিনিউর ওপর গাড়ির চাপ বেড়ে গেছে। সিগন্যালে গাড়ির ভিড়ে থেমে থেমে চলতে হচ্ছে। বিডেন স্ট্রিটের সিগন্যাল পেরিয়ে খানিকটা এগিয়েই পথের পাশে সুদর্শনের দৃষ্টি আটকে গেল। গিরিশ পার্ক মেট্রো আইল্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে সুজাতা। পরনে একটা তুতে রঙের শাড়ি, চোখে রোদ চশমা, মোবাইলে কারোর সাথে কথা বলছে আর চলন্ত গাড়িগুলোর দিকে ব্যস্তভাবে তাকাচ্ছে। সুজাতা ওকে দেখতে পায়নি। সৌভাগ্যবশত সুদর্শন তার বাম দিক ঘেঁষেই চালাচ্ছিল। ওর পাশেই গিয়ে ব্রেক কষল। সুজাতা ততক্ষণ ফোনে কথা বলেই চলেছে। মোবাইলটা হাতে ধরে পিছন থেকে আসা গাড়িগুলোর দিকেই লক্ষ্য করতে লাগলো। পাওয়ার উইন্ডোর কাজ অর্ধেকটা নামিয়ে বাদিকে ঝুঁকে পড়ে সুদর্শন আওয়াজ দিল, সুজাতা, কি ব্যাপার, এখানে কি করছো? ওর গলা শুনে যেন একটু চমকে উঠেই সুজাতা গাড়ির জানলা দিয়ে এবার ওকে দেখতে পেল। ওকে দেখে ওর মুখের খানিকটা বিস্ময় আর খানিকটা স্বস্তির হাসি খেলে গেল। বলল, তুমি এদিকে যে? আগে তুমি বলো, কোথায় যাবে? সুজাতা এগিয়ে এসে নামানো কাচের ওপর আলতো করে হাত রেখে বলল, এক বান্ধবীর সাথে দেখা করতে এসেছিলাম নন্দমল্লিক লেনে। এবার একটু কলেজ স্ট্রিট যাব। তুমি কোন দিকে যাচ্ছ? উঠে বসো, পৌঁছে দিচ্ছি। সুদর্শন বাঁদিকে দরজা খুলতে উদ্যত হলো। সুজাতা কিন্তু কিন্তু করছিল, আমার জন্য শুধু শুধু কষ্ট করবে কেন? আমি ট্যাক্সিতে ঠিক বেরিয়ে যাব। তুমি ওঠো তো, কষ্ট আবার কিসের, গাড়িতেই তো বসে থাকবো। সামনে সিগন্যাল খোলা। পিছনের গাড়ি অধৈর্য হয়ে হর্ন দেওয়া শুরু করেছে। সুজাতা আর কথা না বাড়িয়ে উঠে পড়ল। সুদর্শনের পাশে বসে সিট বেল্ট লাগিয়ে নিল। কাচ উঠিয়ে সুদর্শন আবার চলতে শুরু করলো। বিবেকানন্দ স্ট্রিটের মোড়ে বাঁদিকে টার্ন নিতে নিতে বলল, এ সময় খালি ট্যাক্সি পেতে অসুবিধা হতো, অফিস টাইম তো। ভাগ্যিস তুমি ছিলে, যাক, শোধবোধ হয়ে গেল। শোধবোধ কিসের? সুদর্শন অবাক হয়। সুজাতা হেসে ওঠে, সেবার আমি এক মেট্রো স্টেশনের সামনে তোমাকে দেখে ডেকেছিলাম, আজ এখানে তুমি, শোধবোধ হলো না? স্টিয়ারিংয়ের ওপর সুদর্শনের হাতটা কেঁপে যায় একবার। সুজাতার তাহলে এখনো মনে আছে সেই দিনের কথা? তোমার তো স্মৃতিশক্তি অসাধারণ সুজাতা। কেন, তুমি ভুলে গেছো বুঝি? আমার তো সেদিনের ফুচকা আর ঝালমুড়ির স্বাদটা এখনো মুখে লেগে রয়েছে। সত্যি বলছো? ওর চোখের তারার মৃদু কম্পন সুজাতার নজর এড়ায় না। সুজাতা ওর দিকে তাকিয়েই কথা বলছিল। আজ তার মনটা যেন অনেক হালকা, সেদিনের মতো ভারাক্রান্ত নয়। বাবার অকস্মাৎ মৃত্যুর ধাক্কাটা যেন অনেকটা সামলে উঠেছে। বেশ সহজভাবে কথাবার্তা বলছিল। একদম সত্যি, ও রাস্তায় গেলে তোমাকে বলতাম আজও আবার খাওয়াতে। কলেজ স্ট্রিটে তোমার কি কাজ? দু একটা বই কিনব। সুদর্শন একটু কৌতূহলী হয়ে প্রশ্ন করল, লেখাপড়ার বই? কেমিস্ট্রির? সুজাতা সে কথার উত্তর না দিয়ে বলল, তুমি এক হাতে স্টিয়ারিং হ্যান্ডেল করো কেন বলো তো? ওর প্রশ্ন করার ধরন দেখে সুদর্শন হেসে ফেলল। বলল, তুমি গাড়ি চালাও? চালাই, তবে কম। আর এই কনজাস্টেড ট্রাফিকে তো পারবই না। সেটা অভ্যাসের ব্যাপার, দুদিন চালাও, দেখো দিব্যি চালাচ্ছ। আমার কিন্তু খুব অস্বস্তি লাগছে তোমাকে এক হাতে ড্রাইভ করতে দেখে।
আসলে কি জানো, এককালে খুব সিগারেট খেতাম তো, স্বভাব হয়ে গিয়েছিল এক হাতে সিগারেট ধরে অন্য হাতে স্টিয়ারিং কন্ট্রোল করা। স্মোকিং ছেড়ে দিয়েছি, কিন্তু বদ অভ্যেসটা রয়েই গিয়েছে। সুজাতার যেন মনে পড়ে গেল, এইভাবে বলে উঠল, হ্যাঁ ঠিকই তো, তুমি খুব স্মোকিং করতে দেখতাম। স্মোকিং করাটা আমি একদম পছন্দ করি না কোনো দিনও। সুদর্শন প্রায় জিজ্ঞেস করেই ফেলছিল, তোমার স্বামী বুঝি স্মোক করে না? কিন্তু সামলে নিল। এখন তার আর সুজাতার কথার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসতে মন চাইল না। পরিবর্তে বলল, তুমি বোধহয় আমার ওপর ঠিক ভরসা রাখতে পারো না কোনো দিনও, তাই না? সুজাতা মুখ টিপে বলল, ঠিক তা নয়, তবে তুমি কীরকম যেন ক্যাজুয়াল, সিরিয়াসনেসটা একটু কম। অবশ্য এখন বোধহয় চেঞ্জ হয়ে গেছো। সুদর্শন ওর দিকে একবার তাকিয়ে অন্য হাতটাও স্টিয়ারিংয়ের ওপর নিয়ে এলো। বলল, ওকে, ডান, এবার শান্তি হয়েছে তো? সুজাতা হেসে ফেলল, সুদর্শনও। রামমোহন রায় স্ট্রিটে গাড়ি ডান দিকে টার্ন নিল। ওদের কথোপকথন চলতে লাগলো। আমার জিনিসটা জোগাড় করতে পারলে? কোন জিনিসটা? সুদর্শনের যেন হঠাৎ মনে পড়ল, ও সেই কেমিক্যালটা। কথা যখন দিয়েছি ঠিক এনে দেব। তুমি আছো তো এই উইকটা? তা আছি, অবশ্য অসুবিধে করে খুঁজে বেড়াবার দরকার নেই। দেখা যাক, অসুবিধা না করেও হাতে এসে যেতে পারে তো? তাহলে বুঝবো তোমার সত্যি এলেম আছে। সুদর্শনের চোখে হাসির ঝিলিক খেলে গেল। সে প্রশ্ন করে, নেক্সট আসছো কবে? ঠিক নেই, কিসের টানে আর আসবো বলো? সুজাতার গলায় বিষণ্ণতার সুর। বাবাও আর রইলেন না, কার কাছেই বা আসবো? মনোহরদা যতদিন আছে ওই বাড়িটা দেখাশোনা করুক। একমুখী রাস্তা পেয়ে গাড়ি এখন জোরে ছুটছে। বইপাড়া এলাকা সুদর্শনের বহুদিনের পরিচিত। মহাত্মা গান্ধী রোড পেরিয়ে ভিতর ভিতর গলিপথ দিয়ে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে সুদর্শন গাড়ি পার্ক করলো। ওরা বড় রাস্তার ওপর এলো। ইন্টারন্যাশনাল বুক ট্রাস্টে ভিড়। ওরা পাশের দাশগুপ্তের দোকানে ঢুকলো। সুদর্শনকে চমকে দিয়ে সুজাতা প্রৌঢ় দোকানদারকে জিজ্ঞাসা করল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আছে আপনাদের কাছে? প্রৌঢ় ঘাড় নাড়লেন। কোন ভাগ? দুটো ভাগই দেখাবেন, আর বাংলা ধারাপাত। সুদর্শনের বিস্ময়ের মাত্রা আরও বাড়িয়ে সুজাতা একে একে রবীন্দ্রনাথের সহজ পাঠ, কথা ও কাহিনী, যোগীন্দ্রনাথ সরকারের ছড়া ছবির বই, উপেন্দ্র কিশোরের টুনটুনি ও অন্যান্য শিশুপাঠ্য, সুকুমারের আবোল তাবোল, হযবরল ইত্যাদি কিনে প্যাক করতে দিল। ছোটবেলায় পড়া কোনো কোনো বইগুলোর মলাট প্রিন্ট সব বদলে গেছে ঠিকই, তা সত্ত্বেও চোখে পড়লে মনটা ফিরে যায় সেই বাল্যকালে। সুদর্শন জিজ্ঞাসা না করে পারল না, এগুলো কি করবে? মেয়েকে বাংলা শেখাবো। সুদর্শন চমৎকৃত হয়ে প্রশ্ন করল, মেয়ে কত বড় হলো? এপ্রিলে 4 পূর্ণ হবে, 1 বছর হলো স্কুলে যাচ্ছে। বইগুলো প্যাক করা হয়ে গেছে। সুজাতা ক্যাশ কাউন্টারে দাম মেটাচ্ছিল। সুদর্শন ওর দিকে তাকিয়ে রইল। কি সুন্দর দেখাচ্ছে সুজাতাকে। চোখের সানগ্লাসটা খুলে হাতে নিয়েছে। তুতে রঙের শাড়িটাতে ওর মিষ্টি মুখখানির দিকে তাকিয়ে চিরন্তন এক আটপৌরে বাঙালি মেয়ের প্রতিভূকেই খুঁজে পাচ্ছিল সে। এই রকম মেয়েই তো সে চেয়েছিল জীবনসাথী রূপে। সত্যি, যদি সুজাতা আজ... চিন্তায় ছেদ পড়ল। দাম মেটানো হয়ে গিয়েছিল। সুজাতা ওর দিকে তাকিয়ে ডাক দেয়, এসো, হয়ে গেছে। দুজনে বাইরে বেরিয়ে আসে। সুজাতা বলল, কতদিন পর এলাম এখানে, চলো না একটু ঘুরে দেখি চারদিকটা। সুদর্শনের আপত্তি ছিল না।
বেশ, চলো। ওটা আমাকে দাও বলে সুজাতার হাত থেকে বইয়ের ব্যাগটা একরকম জোর করেই নিজের হাতে নিয়ে নিল। চলতে চলতে সুজাতা জিজ্ঞাসা করল, আমার দিকে অমনভাবে তাকিয়েছিলে কেন বলো তো? সত্যি কথাটা সুদর্শন বলে কি করে, শুধু বলল, বিশ্বাস করতে সময় লাগছিল। কি? তোমার মেয়ের জন্য এই বাংলা বই কেনাটা। কেন? এতে অবিশ্বাসের কি আছে? বিদেশে জন্মে সে কি দোষ করেছে যে নিজের ভাষা জানবে না? আমি তো ঘরে ওর সঙ্গে বাংলাতেই কথা বলি। কিন্তু এতে বাচ্চার ওপর চাপ হয়ে যাবে না? স্কুলের পড়াশোনার বাইরে আবার অন্য ভাষা শেখা। আমরা শিখিনি? আমি তো হিন্দিও শিখেছিলাম, তারপর ক্লাস 7-এ উঠে সংস্কৃত। আমি পারলে আমার মেয়েও পারবে, দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে বলল সুজাতা। কথা বলতে বলতে ওরা কলেজ স্কোয়ারে পৌঁছলো। চলো, লেকে 4-5টা রাউন্ড দিয়ে আসি, সুজাতা বলল। গোলদিঘির চারদিকে ঘুরতে ঘুরতে সুদর্শনের মনে পড়তে লাগলো, একসময় এখানে বন্ধুদের সাথে কতই না আড্ডা দিয়েছে। অবশ্য এখন উঁচু রেলিং দিয়ে লেকটা ঘেরা, আগের মতো দিঘির পাড়ে বেঞ্চে বসে গল্প করার অবকাশ নেই। সুজাতা না থাকলে আর কোনোদিন কি এখানে আসা হতো? ওরা এক পাক ঘুরে আবার বেরোতে যাবে, সুজাতা ওর হাত ধরে অতর্কিতে টান দিল। আমার একটা ফটো তুলে দাও না প্লিজ, আবদারের সুরে বলে পিছিয়ে গিয়ে বিদ্যাসাগরের স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে দাঁড়ালো। সুদর্শন হাত বাড়িয়ে এগিয়ে আসতে গেল। দাও, তোমার ফোনটা দাও। সুজাতা তাড়া দিয়ে বলল, ব্যাগে ঢুকিয়ে ফেলেছি, তোমারটা দিয়েই তোলো। তাড়াতাড়ি, ফাঁকা আছে, কেউ আবার সামনে এসে পড়বে। সুতরাং কিছুটা বিস্মিত কৌতুকের সঙ্গেই সুদর্শন নিজের ফোনে ওর ছবিটা তোলে। থ্যাংক ইউ বলে সুজাতা এগিয়ে আসে। বাইরে বেরিয়ে সুদর্শন প্রশ্ন করল, এবার কোথায় যাবে? বাড়িতে ফিরবে তো? সুজাতা বলল, আগে কিছু খাওয়াও, খিদে লেগেছে, গলাও শুকিয়ে গেছে। কি খাবে? কোল্ড ড্রিঙ্কস? এই ঠান্ডায় কোল্ড ড্রিঙ্কস না, বরং একটু কফি খাওয়াও। তুমি কফি খাবে? সত্যি? সুদর্শনের চোখে খুশির ঝলক। হ্যাঁ, আজ ইচ্ছে করছে। কোথায় বসবে? কফি হাউসে? চলো। কিন্তু কফি হাউসে বসা হলো না, ওখানে কি মেরামতির কাজ চলছে, সাময়িকভাবে বন্ধ আছে। অগত্যা ওরা হেঁটে সূর্যসেন স্ট্রিটে জিশানে ঢুকলো। নিচের টেবিলগুলো ফাঁকা ছিল না, তাই ওপরতলার কালো কাচে ঘেরা এসি রুমে গিয়ে একটা টেবিলে মুখোমুখি বসলো। সেখানটা মোটামুটি ফাঁকাই ছিল। এগ মটন রোল আর কফি খেতে খেতে গল্প করতে লাগলো। আমার ছবিটা কি তোমার ফোনেই রয়ে যাবে নাকি? সুজাতা হালকা রসিকতায় সুদর্শন হেসে ফেলল। কি করে নেবে? কেন, হোয়াটসঅ্যাপ করো। তোমার ফোন নম্বরটা জানলে তো করব। দাও তোমার ফোন, আমি করে নিচ্ছি। সুদর্শন হাসি মুখে ওর মোবাইলের স্ক্রিনের লক খুলে ফোনটা সুজাতার হাতে দেয়। সুজাতা পারদর্শিতার সঙ্গে নিজের ফোন নম্বর টাইপ করে সেভ করলো। তারপর গ্যালারিতে গিয়ে সর্বশেষ তোলা ছবিটি সিলেক্ট করে হোয়াটসঅ্যাপ করে নিজের নম্বরে সেন্ড করলো। তারপর সুদর্শনকে ওর ফোন ফেরত দিয়ে বলল, নাও তোমার ফোন। আমার নম্বরটা ডিলিট করে দিও না, সুজাতা নামে সেভ করে রাখলাম। ওই নামে তোমার কোনো বান্ধবী নেই তো? এখনো পর্যন্ত নয়। সুদর্শন মুচকি হেসে নিজের ফোনটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, তুমি বম্বেতে কি কাজ করো গো? আমি বম্বেতে থাকি তুমি জানলে কি করে? সুদর্শন উৎসুক হয়। সুজাতা হাত উল্টে বলল, এ না জানার কি আছে, বাবাই তো বলেছিল। ভাগ্যিস সুদর্শন তখন কলকাতায় এসেছিল, তাই আমার প্রাণটা বাঁচল। জিজ্ঞেস করেছিলাম, এখন উনি কোথায় থাকেন? বাবা বলেছিল অনেক দিন হলো বম্বেতে চলে গেছে।
সুদর্শন মৃদু হাসল, বলল, বলার মতো তেমন কিছু নয়। সুজাতা ভুরু কুঁচকে বলল, বলার মতো নয় না চেপে যাচ্ছ? দিব্যি লাইফস্টাইল মেনটেন করছো? কোনো আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার হয়ে যাওনি তো? বলেই জিভ কেটে নিজের হাতটা সুদর্শনের হাতের ওপর রেখে বলে উঠল, ইস, কি বলে ফেললাম। তুমি কিছু মনে করো না সুদর্শন দা, প্লিজ। সুদর্শন কিছুই মনে করেনি। সুজাতার সরল খোলামেলা কথাবার্তা তার খুব উপভোগ্য লাগছিল, আর ভেবে আশ্চর্য হচ্ছিল সুজাতা কেমন নিঃসংকোচে বারবার তাকে স্পর্শ করছে। আগে হলে কি এমনটা করতে পারত? বিয়ের পর মেয়েরা কি আপনা থেকে এমন সহজ সপ্রতিভ হয়ে যায়? কি জানি। সে কৃত্রিম গাম্ভীর্য মুখে এনে বলল, তুমি দেখছি আমাকে কোনোদিন ভরসার পাত্র বলেই মনে করলে না। আমারই দুর্ভাগ্য। এই বলে পকেট থেকে প্লাস্টিকের ছোট বটলটা বের করে বলল, দেখি এটা দিয়ে তোমার কাছে ডিপেন্ডেবিলিটি টেস্টে পাস মার্কস পাই কি না। নাও তোমার সালফার মাস্টার্ড, আমায় কৃতার্থ করো। সুজাতার মুখ অবিশ্বাস মেশানো খুশিতে উদ্ভাসিত হয়ে উঠল। সে এরকম ছো মেরে সুদর্শনের হাত থেকে সেটা ছিনিয়ে নিয়ে বলে উঠল, ওমা, সত্যিই পেরেছ? ভাবতেই পারিনি। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব। মুগ্ধস্বরে কথাটা বলে হাত নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো শিশিটা। জিনিসটার রিঅ্যাক্টিভিটি সম্বন্ধে আশা করি তোমাকে সাবধান করে বলে দিতে হবে না। না না, এ তো খুব সুন্দরভাবে প্যাক করা, আমিও সাবধানে নিয়ে যাব। বলেই সুজাতা সেটা তার হ্যান্ডব্যাগে ঢুকিয়ে অবিস্তৃত প্রশংসার সুরে বলল, সত্যিই সুদর্শন দা, তোমার ওপর আমার এতদিনের ধারণাটা এবার বদলালো। তোমাকে এখন অনায়াসেই ভরসা করা যায়। সত্যি বলছো? কণ্ঠস্বরে আবেগ যথাসম্ভব চেপেই সুদর্শন প্রশ্নটা করে। তুমি বারবার আমাকে সত্যি বলছো জিজ্ঞাসা করো কেন বলো তো? আমায় দেখে কি মিথ্যেবাদী বলে মনে হয়? কপট রাগের গলায় কথাটা বলল সুজাতা। সুদর্শন হাসে, কি জানি, মাঝে মাঝে নিজের কানকেই যে বিশ্বাস করা যায় না। সুজাতা ঠোঁট উল্টে বলল, এই বয়সে কানে কম শুনছো বুঝি? সুদর্শন ওর চোখের দিকে চেয়ে হাসি মুখে বলল, কানের আর কি দোষ বলো? সব নতুন নতুন কথা শুনতে হচ্ছে যে আজ। প্রথমে তুমি কফি খাবে বললে, তারপর আমার এত সুখ্যাতি করছো। ভাবছি স্বপ্ন দেখছি কি না। এই মরেছে, এবার তো তাহলে দেখছি তোমার ঘুম ভাঙাতেই হচ্ছে। বলেই ছোট্ট একটা চিমটি কাটল সুদর্শনের হাতে। সুদর্শনের সারা মুখ হাসিতে ভরে গেল। চিমটিটা উপভোগ করে বলে উঠল, এটা ঠিক করেছ। যা দেখছি সব তাহলে সত্যি। কেন, নিজের চোখের ওপরে বুঝি বিশ্বাস করতে পারছিলে না? চোখে তো মানুষ মরীচিকাও দেখে, তাই নয় কি? সুজাতা খুব কৌতুকের সঙ্গে সুদর্শনকে জরিপ করে যাচ্ছিল। তার শরীরের ভাষা, চোখের চাউনি, কথাবার্তা সব কিছুই ইশারা করছিল তার বুকের মধ্যে প্রবাহিত ভালোবাসার ফল্গু স্রোতে, যেটা পাহাড়ের গুহামুখে একটা পাথর চাপা হয়ে যেন আটকে রয়েছে। এও স্পষ্ট বুঝতে পারছিল, সেই পাথরটা সরিয়ে নিলেই সেটা অবারিত বন্যার ধারায় বাইরে বেরিয়ে আসবে। সুদর্শন দা। সুজাতা হঠাৎ ওর দিকে ঝুঁকে আসলো, দুষ্টুমির হাসি মুখে নিয়ে বলল, একটা কথার ঠিক ঠিক জবাব দেবে? বলো। নির্বিকার মুখে বলল সুদর্শন। আমার চোখের দিকে তাকাও, চোখ সরাবে না একদম। ব্যাপার কি, হিপনোটাইজ করবে নাকি? সুদর্শন কৌতুকের সুরে বলল। তাও করতে পারি, তাকিয়ে থাকবে। দেখো সুজাতা, আমার কিন্তু টেবিল ক্লথ চিবিয়ে খেতে একদম ভালো লাগে না, তার ওপর আবার এই মটন রোল খেয়ে। ওমা, টেবিল ক্লথ খেতে যাবে কোন দুঃখে? সুজাতা অবাক হয়। না, শুনেছি হিপনোটাইজড হয়ে গিয়ে লোকে টেবিল ক্লথকে
বেনারসের কচৌরি গলি রাবড়ি ভেবে চিবিয়ে খেয়ে থাকে। ধ্যাত, সুজাতা একটু বিরক্ত হয়, একটু অধৈর্য। যা বলছি করো তো, বাজে বকো না। বেশ, তাকালাম। সুদর্শন ও ডাগর ডাগর কাজল টানা চোখ দুটির ওপর নিজের দৃষ্টি নিবন্ধ করে। ওই রকম হাসি হাসি মুখে চেয়ে সুজাতা প্রশ্ন করে, তুমি আমাকে এখনো ভালোবাসো না? সুদর্শনের মুখ অল্প অল্প করে স্মিত হাস্যে ভরে ওঠে। সে বলে, এই প্রশ্ন? আমি ভাবলাম কি না কি কঠিন প্রশ্ন, জবাব দিতে গিয়ে না ধর্ম সংকটে পড়ে যায়। এই, সতর্ক করে সুজাতা, কথা ঘোরাবে না, উত্তর দাও আগে। সুদর্শন হাসি মুখে বলে, কেন কথা ঘোরাবো? এ তো অতি সহজ উত্তর। আগে হলেও যা জবাব দিতাম এখনো তাই দেব। হ্যাঁ, বাসি। ভালোবাসা তো অপরাধ নয় সুজাতা। আর যেটা সত্যিকারের ভালোবাসা, সেটা কখনো মন থেকে বিলীন হয় না, তুমি নিশ্চয়ই মানবে। আর তোমাকে ভালোবাসি বলেই চিরকাল তোমার সুখী জীবন কামনা করে যাব আমি। যদি তাই হয়। সুজাতার কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ে। তবে সেই সময় কেন? বাধা পড়ল। সুদর্শনের মোবাইল ফোন বেজে উঠেছে। ও বিরক্ত হয়। অন্য কেউ হলে সে নিশ্চিতভাবে কলটা রিজেক্ট করে দিত, কিন্তু যার নাম স্ক্রিনে ফুটে উঠেছে সেটা দেখে ও কোনো অবস্থাতে কলটা অ্যাটেন্ড না করে থাকতে পারবে না। অভিজিৎ, ওর প্রাণের বন্ধু, সেই স্কুল জীবনের সাথী। সুদর্শন ফোনটা কানে লাগালো। হ্যালো। ওপার থেকে অভিজিতের কণ্ঠ ভেসে এলো, তুই কোথায় রে? কলেজ স্ট্রিটে। কেন রে? সঙ্গে কে আছে? কেন বলতো? তোকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। সনাতনদা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। সে কি করে হলো? সুদর্শন চমকে ওঠে। আমাকে দরজা খুলে দিতে তাড়াতাড়ি আসতে গিয়ে পায়ে ধুতি জড়িয়ে ছাতে সিঁড়ি থেকে একেবারে নিচে। ভাগ্যিস ঘরে তখন কাজের লোক ছিল, সেই দরজা খুলে দিল। তারপর আমরা ধরাধরি করে। এখনো জ্ঞান ফেরেনি? না, তুই তাড়াতাড়ি আয়। আমি এক্ষুনি আসছি। তুই বরং অ্যাম্বুলেন্স ডাক, হসপিটালে নিয়ে যাই। যদি ভেতর ভেতর হ্যামারেজ হয়ে থাকে? সে ব্যবস্থা আমি করছি, তুই দেরি করিস না। সুদর্শনকে চিন্তিত মুখে ফোন নামাতে দেখে সুজাতা বলল, কেউ অসুস্থ নাকি সুদর্শনদা? হ্যাঁ, সনাতনদা সিঁড়ি থেকে পড়ে খুব চোট পেয়েছে, এক্ষুনি আমাকে যেতে হবে। সুজাতা ব্যগ্র হয়ে বলল, তাহলে আর দেরি করো না, তোমার ঘরে ফেরা দরকার। আমি একবার ওয়াশরুম থেকে আসছি। এই বলে সে দ্রুত উঠে যায়। সুদর্শন ততক্ষণে কাউন্টারে বিল মেটাতে ব্যস্ত হয়ে পড়ে। চেঞ্জ পার্সে পুড়ে দরজার দিকে এগোতে যাচ্ছে, দেখে সুজাতা ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে বাইরে রাস্তায় নেমে কারোর সাথে ফোনে কথা বলছে। সুদর্শনকে আসতে দেখে ফোন বন্ধ করে এগিয়ে এসে একটু হেসে বলল, মনোহরদাকে ফোন করে দুপুরে লাঞ্চ করব না জানিয়ে দিলাম, অনেক খাওয়া হয়ে গেছে। আমি একটা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি, তুমি বরং বাড়ি চলে যাও সুদর্শনদা। সুদর্শনের মন খুঁতখুত করছিল। সুজাতাকে একা ছাড়ার ইচ্ছে ছিল না, কিন্তু সে নিরুপায়। সনাতন তার খুব আপনজন, আর সুজাতার বাড়ি একদম অন্যদিকে। ওকে পৌঁছে দিয়ে ঘরে ফিরতে গেলে অনেক দেরি হয়ে যাবে। সামনে একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল, সুজাতা চড়ে বসল। ওর দিকে ফিরে একবার হাত নাড়ল, ট্যাক্সিটা ছেড়ে দিল। ধীরে ধীরে সেটা অদৃশ্য হয়ে গেল কলেজ স্ট্রিটের মোড় বেঁকে। সুদর্শন নিজের অজান্তেই একটা নিঃশ্বাস ফেলল। গত কয়েক ঘন্টা যেন সব ভুলে সে অন্য জগতে হারিয়ে গিয়েছিল, এখন আবার বাস্তবের মাটিতে ফিরে এলো। কাল বিলম্ব না করে পার্কিং ফি মিটিয়ে নিজের গাড়িতে উঠে বসে স্টার্ট দিল। যথাসম্ভব দ্রুত চালিয়ে বাড়ি ফিরল মিনিট 20 মধ্যেই। বাড়ির সামনে অভিজিতের বাইক দাঁড় করানো, সদর দরজা খোলা।
গাড়ি গ্যারেজে না ঢুকিয়ে বাইরে দাঁড় করিয়ে রেখে সুদর্শন একরকম ছুটে ঘরে ঢুকলো। কিন্তু ঢুকেই চমক। একটা টুলের ওপর দাঁড়িয়ে পুরনো গ্র্যান্ডফাদার দেওয়াল ঘড়িটাকে পরিষ্কার করছে সনাতনদা। সুদর্শনের পায়ের আওয়াজ শুনে ফিরে তাকালো। সনাতনের মুখে অসুস্থতার লেশ মাত্র নেই। সুদর্শন থমকে গেল। কিছু প্রশ্ন করার আগে ভিতরের দরজা দিয়ে ঘরে ঢুকলো অভিজিৎ, মুখ গম্ভীর। এসব কি ব্যাপার অভিজিৎ? তোর ঘরে চল, কথা আছে। অভিজিতের গলার স্বর আরও গম্ভীর। সুদর্শন ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করছিল। অভিজিৎকে নিয়ে নিজে বেডরুমে এসে মুখোমুখি বসে আবার জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলতো? অভিজিৎ কোনো জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, সুজাতাকে কোথায় ড্রপ করলি? সুদর্শন ওর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে বলল, ড্রপ করতে হয়নি, ও নিজেই চলে গেছে। সুজাতা আমার সঙ্গে ছিল, তোকে কে জানালো? অভিজিৎ হাসল। তোকে একটু ডিসঅ্যাপয়েন্ট করলাম, তাই তো? দুঃখ করিস না, চলেও যেতই একটু পরে। ওর কাজ শেষ হয়ে গিয়েছিল কি না? তুই কি বলতে চাইছিস বলতো? তোর ল্যাপটপটা বের কর, সব জলবৎ তরল করে দিচ্ছি। অভিজিতের এ যেন অভূতপূর্ব আচরণ সুদর্শনকে বিস্মিত করছিল, কিন্তু তার হাবভাব দেখে সে বুঝছিল এর ভেতরে কোনো রহস্য আছে। সুদর্শনের ল্যাপটপ বিছানার ওপরেই ছিল। কাল রাত্রে অনেকক্ষণ নেট দেখেছে। সেটা টেনে নিয়ে সুইচ অন করতে করতে দেখল অভিজিৎ পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করেছে। ওতে কি আছে রে? দেখতেই পাবি, তোর প্রেমের বাস্তব প্রতিচ্ছবি। হেয়ালি করিস না। সুদর্শন অধৈর্য হয়। অভিজিতের কথার ভঙ্গি তার ঠিক পছন্দ হচ্ছে না। অবশ্য এও বুঝেছে এর পেছনে কিছু কারণ নিশ্চয়ই আছে। শোন সুদর্শন, শ্রীকান্ত স্যারের বাড়িতে গত কয়েকদিন রোজ যাতায়াত করেছিলাম শ্রাদ্ধের জোগাড় যন্ত্র করতে। তখন একটা ব্যাপার আমার চোখ এড়ায়নি। কি ব্যাপার? ইয়াং পুলিশ অফিসার অবনীশ মৈত্রের সুজাতার প্রতি একটু বেশি অনুরক্ত হয়ে পড়া, কারণে অকারণে ও বাড়িতে ঢু মারা, সুজাতার সঙ্গে আলাদা করে কথা বলা। সুজাতার দিক থেকেও কেমন একটা প্রশ্রয়ের ইঙ্গিত, ওকে নিজের ঘরে নিয়ে যাওয়া। অভিজিৎ! কড়া স্বরে বলে উঠল সুদর্শন। ওর চোয়াল শক্ত হয়ে গেল। সুজাতা সম্বন্ধে কোনো অশালীন ইঙ্গিত সে বরদাস্ত করবে না। অভিজিৎ গ্রাহ্য না করেই বলে চলে, এখনো তুমি কিছুই শোনোনি দোস্ত, পুরোটা শুনে কমেন্ট করো। ব্যাপারটার মধ্যে আমার কিছু রহস্য লাগে। সুজাতার বেডরুমে গিয়ে ওদের মধ্যে কি হয় জানার কৌতূহল বাড়ে, কিন্তু সুজাতার সঙ্গে আমার সম্পর্ক তেমন নয় যে দুম করে ওর শোবার ঘরে পৌঁছে যেতে পারি। শেষকালে আর কোনো উপায় না দেখে স্যারের ছবিতে পরানোর জন্য যে বড় মালাটা এনেছিলাম, তার মধ্যে একটা ডিভিআর ওয়্যারলেস মাইক্রো ক্যামেরা ফিট করে দিয়েছিলাম, যাতে অন্তত অবনীশ কখন কখন ওদের বাড়ি আসে সেটা জানা যায়। ওর মেমোরি কার্ড ক্যাপাসিটি 128 GB, যাতে স্বচ্ছন্দে 2.5-3 দিন ভিজুয়াল রেকর্ড করা যেতে পারে। তুই একটা খুব গর্হিত কাজ করেছিস অভিজিৎ, জানিস এর শাস্তি কি হতে পারে? দাঁতে দাঁত চেপে বলে সুদর্শন। ও রক্ত গরম হয়ে ওঠে। অভিজিৎ মরিয়াভাবে বলতে থাকে, আরে জানি জানি, তুই এক্ষুনি আমার কলার চেপে ধরবি, আমাকে পুলিশের হাতেও তুলে দিবি হয়তো, কিন্তু তার আগে তোর ভালোবাসার দেবীর আসল চেহারাটা দেখে নিয়ে যা, যার মূর্তি আজও বুকের মধ্যে প্রতিষ্ঠা করে তার পুজো করে যাচ্ছিস। সুদর্শনের রাগে শিরা দপদপ করছিল। ও এমনিতে রাগে না, কিন্তু একবার ক্রোধিত হলে নিজেকে সামলানো কঠিন হয়। আমার একটা শেষ কথা শোন, এতে আজ সকালের এমন কিছু দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে
যা তোকে দেখানো আমার কর্তব্য মনে করেছি, নীতিবাগীশ হিসাবে নয়, তোর বন্ধু হিসাবে। দেখে তোর যা মন চায় আমার সঙ্গে করিস। কী দৃশ্য! সকালে ওদের বাড়ি গিয়েছিলাম, কয়েকজনের পেমেন্ট বাকি ছিল। সুজাতার কাছে বিল নিয়েই গিয়েছিলাম। বাইক রাখতে রাখতে নজরে আসে এত সকালেও সেখানে অবনীশের বাইক দাঁড় করানো। আমি বেল বাজাতে ইতস্তত করছি, তখনই দেখি দরজা খুলে অবনীশ বেরিয়ে আসে, পিছনে সুজাতা। বাইকে স্টার্ট দিয়ে অবনীশ চলে যায়। সুজাতা আমাকে দেখতে পেয়ে যেন একটু সংকুচিত হয়েছিল। আমার ব্যাপারটা জানতে খুব কৌতূহল হচ্ছিল। সুজাতা যখন বাইরের ঘরে আমায় বসতে দিয়ে ভিতরের ঘরে টাকা আনতে গেল, আমি সেই ফাঁকে ক্যামেরাটা বের করে নিই। ঘরে ফিরে ওতে আজ সকালের যে দৃশ্য রেকর্ড হয়েছে সেটাই ওই পেন ড্রাইভে কপি করে তোর জন্য নিয়ে এলাম। দেখে নয়ন সার্থক কর। সুদর্শন ব্যাপারটায় অন্তরে সায় পাচ্ছিল না, কিন্তু অভিজিতের কথার মধ্যে এমন কিছু ছিল যেটা সে উপেক্ষাও করতে পারছিল না। অনিচ্ছা সত্ত্বেও সে ল্যাপটপে পেন ড্রাইভটা লাগিয়ে ভিডিও ফাইলটা প্লে করলো। কানে হেডফোনটা লাগিয়ে নে, অডিও খুব ক্লিয়ার নয়। অপ্রয়োজনীয় অংশগুলো অভিজিৎ আগেই ডিলিট করে দিয়েছে, যাতে ফাইলের সাইজ বেশি বড় না হয়ে যায়। স্ক্রিনে দেখা গেল ভিতর থেকে সুজাতাকে দ্রুত পায়ে বাইরের ঘরে ঢুকে দরজা খুলতে, বোধহয় কলিং বেলের আওয়াজ পেয়ে। পুলিশের ইউনিফর্ম পরিহিত অবনীশের আবির্ভাব হয়। ঘরের অনেকটাই দেখা যাচ্ছে। অবনীশের হাতে হেলমেট, মাথা সামান্য ঝুঁকিয়ে সুজাতাকে সম্ভবত সুপ্রভাত জানায়, মুখে সৌহার্দ্যমূলক হাসি। সুজাতা ওকে ইশারা করে একটা কাউচে বসিয়ে নিজে তার বিপরীতে একটা চেয়ারে উপবেশন করে। ওদের কথা শোনা যায়, খুব স্পষ্ট নয়, তবে মোটামুটি এই রকম একটা আন্দাজ পাওয়া যায়। গল্পটি আজ এই পর্যন্তই রইল। এর বাকি অংশ শোনাবো আমি শেষ পর্বে। ধন্যবাদ।